ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা যে চ্যাপ্টার শুরু করবো ফার্স্ট, এটা হচ্ছে যে আমাদের ফাইনাল সেকেন্ড চ্যাপ্টারটা। তো ইনভেন্টরির এখানে অনেকগুলো থিওরিটিক্যাল জিনিস আছে, কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি জিনিস, ইন্ট্রোডাকশন আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো একটু পড়ে নিস জাস্ট, যেহেতু এমসিকিউ আসবে বলছে, সো একটু দেখে নিলে হবে, লেখাগুলো বুঝে যায় ইজিলি। এই যে সাপ্লাই চেইনটা কিভাবে কাজ করে, সাপোজ যার যদি তোর কি কারণে দেখে এখানে কি দেওয়া আছে, এটা ইনভেন্টরিটা আসলে আমাদের কেন দরকার এটা একটু ব্রিফ দেওয়া যায়। এখানে হচ্ছে যে র মেটেরিয়াল থেকে আমরা কি করি, র মেটেরিয়াল ইনভেন্টরি তৈরি করি ফার্স্টে। এরপর হচ্ছে যে আমরা সাপ্লাই দিই এটাকে, এই যে স্টিল সাপ্লাই, তারপরে WIP ইনভেন্টরিটা আমাদের, এরপর হচ্ছে যে মেশিন ফেল, এরপর হচ্ছে WIP ইনভেন্টরি, এন্ড আমরা এখান থেকে আবার সাপ্লাই করি, দেন WIP ইনভেন্টরি, এখানে আরেকটা ইনভেন্টরি আছে আমাদের। এরপরে এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, যে তোর গুডস গুলো তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এরপরে ফিনিশ গুডস ইনভেন্টরি, এই যে ম্যানুফ্যাকচারের পরে এখানে আমরা যে ফিনিশ গুডস গুলো আছে এগুলোকে এই জায়গায় এই ইনভেন্টরিতে রাখতেছি। এরপরে যে আমরা কি করতেছি, আমাদের মার্কেট ডিমান্ড অনুযায়ী কি তোর ইনভেন্টরি গুলোকে মার্কেটে সেল করতেছে। এখন কোনো কারণে যদি আমার র মেটেরিয়াল কি করে যাচ্ছে, ধর সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে আমি কি করতে পারবো, আমার যে র মেটেরিয়ালের ইনভেন্টরি থাকে, ইনভেন্টরি থেকে কিন্তু আমি বাকি প্রোডাকশন গুলো কি করতে পারবো, রান করতে পারবো, তাই না? তো এরপরে দেখ, যদি কোনো কারণে লেটস সাপোজ আমার যে মেশিন ফেল করছে, ঠিক আছে, যে ওয়াইট ইনভেন্টরি থেকে মেশিন, এটা সুতা, এটা থেকে একটা সুতা ফ্যাক্টরি, মেশিন ফেল করলে আমি সুতা থেকে কি করতে পারতেছি না, আমাদের ধর যে ফেব্রিক গুলা জেনারেট করতে পারতেছি না। বাট যদি অলরেডি আমার কি ইনভেন্টরিতে ফেব্রিক থেকে থাকে, তাই না, তাহলে আমি ওই এখান থেকে কি আবার বাকি কাজগুলো কি করতে পারবো, মার্কেটে সাপ্লাই দিতে পারবো। তো এটাই বলছে যে ইনভেন্টরিটা আসলে কেন দরকার। এই যে মনে করি যে কোনো কারণে যদি আমার সাপ্লাই বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি আমার মেশিন ফেল হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমার যে ইনভেন্টরি গুলো আছে, ওই ইনভেন্টরি গুলো দিয়ে আমি ততদিন পর্যন্ত চলতে পারবো যতদিন পর্যন্ত আমার মেশিন গুলো কি হচ্ছে, মানে মেশিন গুলো বা তোর এই যে র মেটেরিয়াল সাপ্লাই কি হচ্ছে, ঠিক হচ্ছে। এই কারণেই বেসিক্যালি আমাদের ইনভেন্টরিটা দরকার হয় আর কি। এরপর আমরা যদি আসি, ইনভেন্টরি দুই টাইপের দেখা যায় আমাদের, দুই ধরনের সিস্টেম, এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর এটা হচ্ছে যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা কি জিনিস? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হচ্ছে যে হয় বলে কি, মানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে একটা সার্টেন পিরিয়ড পর পর তুই কি করবি, তোর ইনভেন্টরিটাকে ফিল করবি। সার্টেন পিরিয়ডটা এখন কত হতে পারে, তুই হতে পারে যে ধর তুই প্রতি সপ্তাহে শুক্রবারে কি করবি, নতুন প্রোডাক্ট মানে ইনভেন্টরিতে ফিল করবি, ঠিক আছে, প্রতি শুক্রবার সপ্তাহে। আর পারপেচুয়ালটা বলতেছে একটা সার্টেন অ্যামাউন্ট পরে, ধর তোর ইনভেন্টরিতে 100 ইউনিট কি আছে, 100 ইউনিট ধর প্রোডাক্ট আছে বা তোর গুডস আছে, তুই প্রতিদিন চেক করলি, ধর প্রতিদিন তোর কি হলো প্রোডাক্ট বা গুডস গুলো তুই সেল করতেছিস, তুই চিন্তা করলি যে 100 অ্যামাউন্ট যখন 10 অ্যামাউন্টে নেমে আসবে, ঠিক আছে, 10 ইউনিটে নেমে আসবে, তখন যে আমি আমার ইনভেন্টরি আবার কি করবো, 100 ইউনিটে ফিল করবো। তো প্রতিদিন তুই কি করতেছিস, ইনভেন্টরিটাকে রেগুলার চেক করতেছিস, রেগুলার চেক করে যখনই 10 ইউনিট কি হয়ে যাচ্ছে, হিট করতেছে, তখনই তুই কি করতেছিস, আবার ফিল আপ করতেছিস। আর পিরিয়ডিকে কি হয়, ইনভেন্টরি আর চেক করা লাগে না, প্রতি শুক্রবারে কি হয়, যখনই শুক্রবার আসে সে একটা অর্ডার করে, পরের দিন অথবা 2 দিন পরে তার কি অর্ডার আবার ইনভেন্টরিতে চলে আসে। বুঝতে পারছো, দুই টাইপের ইনভেন্টরি দেখা যায়, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি, একটা হচ্ছে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি। এরপর আমরা যদি দেখি আমাদের নেক্সট কি আছে, একটা মিনিট তারা, ওকে। এরপর হচ্ছে যে কি, এই যে ইনভেন্টরি সাইকেল। তো এই ইনভেন্টরি সাইকেলটা বোঝার আগে আমাদের কিছু ইনফরমেশন বুঝতে হবে, জানতে হবে, যেটা হচ্ছে যে এই গ্রাফটা আমি একটু নিয়ে আসি। লেট সাপোজ আমরা ধরে নিচ্ছি যে একটা কোম্পানি যে নাম আছে কোম্পানি এ, ঠিক আছে, কোম্পানি এ কি করতেছে, তার ডিমান্ড যেটা ধর তার ইনভেন্টরিতে প্রতিদিন বা প্রতি মান্থলি বা প্রতি উইকলি সে কি করে থাকে, ফিল আপ করে থাকে আর কি, ঠিক আছে। আমরা এখানে উইকলি হিসাবটা দেখি, এরপরে মান্থলি হিসাবে আসবো আমরা। তো তার প্রতি উইকলি হিসাবে সে কত, প্রতি উইকে সে 350 ইউনিট কি করতে পারে, সেল করতে পারে একটা কোম্পানি, ওকে। এখন আমাকে কি করতে হবে, তার মানে কি উইকের শুরুতেই, এই যে এটা যদি এই গ্রাফটা যদি আমি দেখি, এই জায়গায় দেখি যে গ্রাফটা দেখ, এদিকে হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, তারপরে যদি 8 দিন দেখি, 9 দিন, ধর সোপার এদিকে আসলে আমার কত, 14 দিন, ওকে। এন্ড এরপরে ধর 21 দিন।
এখন উইকের শুরুতেই এটা হচ্ছে আমার কি 0 ডে, তাই না? তো উইকের শুরুতেই তার ইনভেন্টরি ফিল থাকে, এটা হচ্ছে আমাদের টপ, ধরো এটা হচ্ছে 350 ইউনিট। আমরা বলতেছি যে একটা কনস্ট্যান্ট রেটে আমাদের কি হয়, ইনভেন্টরিটা অলওয়েজ শেষ হবে। ধর প্রতিদিন সে কত ইউনিট করে সেল দেয়, 50 ইউনিট করে সেল দেয়, আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে? তার মানে এই যে একদিন পরে তার ইনভেন্টরিতে কত ইউনিট থাকবে, 50 ইউনিট কমে যাবে, তাই না? এরপরে যদি প্রতিদিন এভাবে যদি সেল দিতে থাকে, 7 দিন পরে তার ইনভেন্টরিতে ভ্যালু কত আসবে, 7 দিন পরে 0 হয়ে যাবে না এই যে ইনভেন্টরি। কারণ কি প্রতিদিন যদি 50 ইউনিট দেয়, সাপোজ প্রতিদিন যদি 50 ইউনিট সেল দেয়, তার কাছে তো তার ইনভেন্টরিতে কত ইউনিট আছে, ইনভেন্টরিতে আমার আছে 350 ইউনিট। ওকে, তাহলে 7 দিনে যদি সেল দেয় কত, প্রতিদিন 50 ইউনিট করে আমার কি হচ্ছে, সেল হচ্ছে। তো 7 নাম্বার দিনে এসে আমরা যদি সেল করি, 7 নাম্বার দিনে যদি দেখি যে 7 নাম্বার দিনে আমার ইনভেন্টরিতে কত আছে, 7 নাম্বার দিনেতে ইনভেন্টরির পরিমাণ 0। এটা বুঝছিস যে তোর কিভাবে তোর গ্রাফটা নামতেছে, এটা একটা লিনিয়ার গ্রাফ, মানে ভ্যালুগুলো কি হতেছে, লিনিয়ারলি ডিক্রিজ হচ্ছে। মানে ইনভেন্টরির মান্থের শুরুতেই আমার হাইস্ট ইনভেন্টরিটা থাকতেছে, আর মান্থের শেষে এসে আমাদের ইনভেন্টরি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন আবার কি, যখনই আমার কি যে পরের সপ্তাহ, এখানে যেটা আমরা উইকলি দেখতেছি, পরের উইকের শুরুর দিকে আবার আমার ইনভেন্টরি ফিল করতে হবে, ফুল ফিল করে আবার 14 দিন পর্যন্ত আমি কি এই সেম কনস্ট্যান্ট হারে এটা কি কমতে থাকবে। এরপর পরের উইকের শুরুতে আবার এরকম 21 দিন পর্যন্ত যাবে। এখন লেটস সাপোজ ধর আমার যদি কি হয়, 7 দিন পরে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, 7 দিন পরে শেষ হওয়ার পরে আমি কি করলাম, অর্ডার, প্রোডাক্টটা তো অর্ডার করা লাগবে আবার, তাই না? অর্ডার করতে হলে যে অর্ডারটা তো আমার ইনস্ট্যান্ট পৌঁছাবে না, একটা সার্টেন টাইম পরে আসবে, তাই না? যে সার্টেন টাইম ধরে সাপোজ 2 দিন পরে আসতেছে, 7 পরে 8 যে 9 দিন পরে আমার কি অর্ডার এখানে এখানে প্লেস করলে, যে 7 নম্বর দিনে যদি আমি অর্ডার প্লেস করি, তাহলে আমার 9 নম্বর দিনে অর্ডার এসে পৌঁছাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে অর্ডারটা আসে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি লিস্ট টাইম। লিস্ট টাইম না, দাঁড়া একটু দেখতে দে, আরেকটু দেখতে দিলে লিড টাইম। ওকে, এটাকে বলা হয় দেখে লিড টাইম। এই যে এক্ষেত্রে আমাদের লিড টাইম তাহলে কত, লিড টাইম, লিড টাইম হচ্ছে আমাদের 2 দিন। এখন আমি কি এই 2 দিন বসে থাকবো, এই যে এই 2 দিন, তো তার মানে আমার যেহেতু আমি যদি 7 নম্বর দিনে কি করি অর্ডারটা দিই, তাহলে আমার কি হচ্ছে, আমার এই যে এই 2 দিন বসে থাকা লাগতেছে, কারণ আমার তোর এই 2 দিন ইয়ে কি, ইউনিট নাম্বার 0, আমার ইনভেন্টরিতে কোনো কি নেই, প্রোডাক্ট নাই, দ্যাট মিনস আমার এই 2 দিন বসে থাকা লাগতেছে, এই 2 দিন আমার কোনো সেল হচ্ছে না, এই 2 দিন আমার কি লসে যাচ্ছে। তো আমার এমন ভাবে হিসাবটা করতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট বের করতে হবে, যে অ্যামাউন্ট আসলে আমি কি করতে পারবো, আমার অর্ডারটা প্লেস করতে হবে, এবং ওই অর্ডারটা আমার কি 7 নাম্বার দিন আস্তে আস্তে আমার নতুন অর্ডারটা কি হয়ে যাবে, আমার ইনভেন্টরিতে ফিল আপ করবো। তো রি অর্ডারিং পয়েন্টটা বের করতে হবে। তো রি অর্ডারিং পয়েন্টটা বেসিক্যালি কত, লেটস সাপোজ আমরা রি অর্ডারিং পয়েন্ট ধরলাম যে এই যে এইটা। ওকে, যে এখানে কত, এখানে ধরো 100 ইউনিট আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এটা 100 ইউনিট, যখন 100 ইউনিট হিট করবে আমরা এই পয়েন্টে এসে কি করবো, এই যে এখানে এসে অর্ডারটা সেন্ড করবো, ঠিক আছে? অর্ডারটা প্লেস করবো। তো অর্ডার প্লেস করলে এই যে 2 দিন সময় নিবে অর্ডারটা আস্তে আস্তে, আর এই 2 দিনে আমি বাকি 2 ইউনিট কি করবো, বাকি ইউনিট গুলো সেল করবো। যখনই 7 নম্বর দিন আসবে, 7 নম্বর দিন আমার ইনভেন্টরি আবার কি হলো, আবার ফুল হয়ে গেল 350 ইউনিট। সো এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, এই যে রিঅর্ডারিং পয়েন্ট, রিঅর্ডারিং পয়েন্ট, ওকে, রিঅর্ডারিং পয়েন্ট আরওপি, রিঅর্ডারিং পয়েন্ট কত হবে আমাদের, রিঅর্ডারিং পয়েন্ট বেসিক্যালি এই যে লিস্ট টাইম ইনটু পার ডে ডিমান্ড, পার ডে ডিমান্ড, ওকে, পার ডে ডিমান্ড। তাহলে আমার বল এই যে এখানে লিস্ট টাইম কত, আমার লিস্ট টাইম যদি 2 দিন হয়, এবং পার ডে ডিমান্ড কত, পার ডে ডিমান্ড কত, আমরা বলছিলাম আমাদের পার ডে ডিমান্ড হচ্ছে 50, দ্যাট মিনস আমার রিঅর্ডারিং পয়েন্ট কত, 100 হবে, তাই না? যেখানে আমরা দেখলাম যে 100 অর্ডারিং পয়েন্টে যখনই তোর ইউনিটে ইনভেন্টরিতে কি 100 ইউনিট হয়ে যাবে, তখনই তুমি অর্ডারটা প্লেস করবি, এবং ওইটা কি হয়েছে, ওভার দ্য টাইম বাকি 2 দিন সময় নিবে সেল করতে করতে, আর ততদিন আমার কি নতুন অর্ডার চলে আসবে। তো এটি হচ্ছে আমাদের গ্রাফের নেচারটা। এখানে যদি দেখো এই যে 350 ইউনিট কি থাকে আমার শুরুতেই থাকতেছে রিসিভ অর্ডার, এই যে সপ্তাহের শুরুতেই আমি কি পাচ্ছি, 350 ইউনিট পাচ্ছি, এবং আমরা কনস্ট্যান্ট হারে প্রতিদিন কি 50 ইউনিট করে সেল করতেছি, দেখতেছি দেখতেছি, এবং 7 নম্বর দিনে এসে আমার কি তোর ইনভেন্টরি কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে, এর আগে অর্ডারটা প্লেস করতে হবে। তো কতদিন আগে প্লেস করতে হবে, বা রিঅর্ডারিং কত, আমার ইনভেন্টরিতে কতগুলো ইউনিট থাকলে আমাকে কি করতে হবে, অর্ডারটা প্লেস করতে হবে। বেসিক্যালি ওটা বের করতে আমরা কিভাবে, যে রিঅর্ডারিং পয়েন্ট আরওপি ইজ ইকুয়াল টু আমাদের কি লিস্ট টাইম ইনটু ডিমান্ড, ঠিক আছে, পার ডে ডিমান্ড আর কি। তো পার ডে ডিমান্ড ক্যালকুলেট করলে আমরা কি করতাম, আমাদের রিঅর্ডারিং পয়েন্টে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা বলতে এই যে এই সিস্টেমটা কি আমাদের পিরিয়ডিক নাকি পারপেচুয়াল? হ্যালো।
পিরিয়ডিক না, পিরিয়ডিক না, পারপেচুয়াল। কারণ কি লেখা পারপেচুয়াল, আমরা বলছিলাম কি আমাদের ইনভেন্টরিটা প্রতিবার চেক করবে, একটা সার্টেন অ্যামাউন্ট পরে এসে কি করবে আমার ইনভেন্টরিটাকে, সে যখন একটা ইনভেন্টরি একটা সার্টেন অ্যামাউন্ট চলে আসবে, ওই সার্টেন অ্যামাউন্ট পরে এসে ইনভেন্টরির জন্য কি করবে, সে অর্ডার প্লেস করবে। দ্যাট মিনস এটা কি পারপেচুয়াল। যে এরকম মনে করলে যে এমসিকিউতে আসতে পারে বা ট্রু ফলস আসতে পারে, যে এই যে এরকম একটা সিনারিও দিয়ে দিল যে বললে যে এটা কি পিরিয়ডিক নাকি এটা পারপেচুয়াল। বুঝতে পারছিস? তাহলে পিরিয়ডিক কি করে? পিরিয়ডিক তোর বললাম না যে পিরিয়ডিক হচ্ছে যে কি হয় কিন্তু তোর ইয়ে দেখবো না, অর্ডার মানে তোর ইনভেন্টরিতে কতগুলো অর্ডার আছে ওটা দেখবো না, হয় দেখবো যে কি হয় একটা পিরিয়ড পর পর কি করবে সেল মানে অর্ডারটা প্লেস করবে। সাপোজ ধর প্রতি শুক্রবারে, ঠিক আছে, এই যে প্রতি শুক্রবারে এই যে ধর সে 10 দিন পর পর অর্ডারটা দিচ্ছে বা প্রতি শুক্রবারে অর্ডারটা দিচ্ছে। বুঝতে পারছিস? মানে তার ইনভেন্টরি সেল হোক আর না হোক, সে কি করবে ওই 10 দিন পর পর অর্ডারটা প্লেস করবে। এটাকে পিরিয়ড, বুঝছিস? প্রথম 10 দিন, এরপরে 10 দিন, এরপর 10 দিন, এরপর 10 দিন। সে ইনভেন্টরি কি খালি হয়ে গেছে আগেই নাকি ইনভেন্টরি এখনো ফুল রয়ে গেছে এটা চেক করবে না, সে উপর 10 দিন পর পর কি করলো তার অর্ডারটা প্লেস করলো। এটাকে বলা যায় পিরিয়ড, মানে একটা পিরিয়ড সার্টেন পিরিয়ড মেনটেন করতেছে। বুঝতে পারছিস? তাহলে এখানেও তো 7 দিন পর পর অর্ডার ফিল আপ হইতাছে। অর্ডার ফিল আপ হইতেছে, বাট এটা ইনভেন্টরি কখন সে ইয়ে করতেছে, অর্ডারটা দিচ্ছে, অর্ডার দিচ্ছে তো 5 দিন পর পর, তাই না? এই যে এই লিড টাইমটা কই পেলি? লিড টাইম তো বলে দিবে, অবশ্যই কোশ্চেনে বলে দিবে লিড টাইম, যে তোর ইনভেন্টরি থেকে মানে অর্ডারটা প্লেস করলে ইনভেন্টরি ফুল হইতে মানে তোর যে অর্ডারটা আসতেছে ওই অর্ডারটা আসতে কতদিন সময় নেই ওটা বলে দিবে। ওকে, তাহলে একটা মিনিট আর রিঅর্ডার পয়েন্ট করে দিব। রিঅর্ডারিং পয়েন্টটা ক্যালকুলেট করা লাগবে। এই যে রিঅর্ডারিং পয়েন্ট ক্যালকুলেট করার জন্য সূত্র কি, আছে তো ডিমান্ড ইন পার ডে ইনটু লিড টাইম। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ধর একটা মিনিট, মেশিন কি যে আমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের নোটটা কই গেল? মেশিন লার্নিং, মেশিন লার্নিং, মেশিন লার্নিং ওকে। তো দেখ এখন একটা কোশ্চেন আছে এখানে, কোশ্চেনটা যদি আমরা দেখি, এই যে কি দেওয়া আছে, এই যে আমার দেওয়া আছে ডেইলি ডিমান্ড দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, এন্ড তার সাপ্লায়ার রিকোয়ার্ড দ্য লিড টাইম কত দিন, 10 দিন, 10 দিন দেওয়া আছে। বের করতে বলছে কি ডিটারমাইন দ্য রিঅর্ডারিং পয়েন্ট। তাহলে রিঅর্ডারিং পয়েন্ট কত হবে, এই যে ডেইলি ডিমান্ড ইনটু আমাদের কি ডেইলি ডিমান্ড ইনটু তোর লিড টাইম। তো ডেইলি ডিমান্ড কত, ডেইলি ডিমান্ড হচ্ছে 32.154 ইনটু লিড টাইম কত, লিড টাইম হচ্ছে আমাদের 10, ক্যালকুলেট করলে যা আসে তা, এটা হচ্ছে যায় তার কি আরবি পয়েন্ট। ওকে, এন্ড আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে, এটা একটু ট্রিকি। দেখ 10,000 ইয়ার্স পার ইয়ার, এটা পার ইয়ারে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ইউনিট গুলো ভালো করে দেখবি, এই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কোর্স মানে ইঞ্জিনিয়ারিং কোর্সটা অনেক সহজ, কিন্তু তোরে ইউনিট গুলো ভালো করে বুঝতে হবে যে কোনটা কোন ইউনিটে দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, পার ইয়ারে দেওয়া আছে, তাই না? তার মানে আমার এবং এই যে ওপেন আছে কত ইয়ারে, কতদিন চলে এটা তোর ফ্রিজটা, 311 দিন। এবং তোর সাপ্লায়ার লিড টাইম কত আছে, দ্যাট মিনস আমার লিড টাইম দেওয়া আছে 10 দিন। এবং আমার কি লাগবে বের করতে বলছে যে ক্যালকুলেট দ্য ডেইলি ডিমান্ড। তো ডেইলি ডিমান্ড বের করতে হলে আমার কি ডিমান্ড, ডেইলি ডিমান্ড ডি ইজ ইকুয়াল টু আমার ইয়ারলি কি দেওয়া আছে, ইয়ারলি ডিমান্ড দেওয়া আছে, দ্যাট মিনস ইয়ারলি ডিমান্ড ডিভাইডেড বাই যে কত বছরে কতদিন ওপেন থাকে, 311 দিন। তাহলে 311 দিয়ে ভাগ করবি, তাহলে আমরা যদি 10,000, ঠিক আছে, 10,000 প্লাস 300 ডিভাইডেড বাই 311 দিই, তাহলে আমরা কি পাবো, ডেইলি ডিমান্ডটা পাবো। এখন দেখে যে কম্পিউট দা রিঅর্ডারিং পয়েন্ট, তাহলে এই যে ডেইলি ডিমান্ডে যদি আমরা কি এটা দিয়ে গুণ করে দিই, তাহলে রিঅর্ডারিংটা পাবো না। রিঅর্ডারিং পয়েন্ট আমরা জানি কি আরবি ইজ ইকুয়াল টু ডেইলি ডিমান্ড ইনটু লিড টাইম, তাই না? তো ডেইলি ডিমান্ড আমরা এই জায়গায় বের করলাম, লিড টাইম 10 দিন বলাই আছে, তো রিঅর্ডারিং পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এরপর আইডেন্টিফাই হুইচ ইনভেন্টরি সিস্টেম ইজ পিরিয়ডিক অর পারপেচুয়াল ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউজিং আরবি। আরবির জন্য কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বলতো, একটু আগে বললাম পারপেচুয়াল, তাই না? এখানে বলা আছে the perpetual বা continuous review inventory system is the most appropriate for using ROP because inventory level are monitored continuously. Inventory level are monitored continuously কারণ কি প্রতিবার ওই যে একটা সার্টেন অ্যামাউন্ট পরে কি করতে হবে, তোর অর্ডারটা প্লেস করতে হবে, তোর প্রতিদিন কি ইনভেন্টরিটা চেক করা লাগতেছে যে ইনভেন্টরি ওই অ্যামাউন্টে হিট করছে কিনা, যে সার্টেন অ্যামাউন্টে হিট করছে কিনা, তাই না? এরপরে বলছে কি an order place exactly when inventory reach the reordering point, reordering পয়েন্টে কি করতেছে হিট করার সাথে সাথে অর্ডারটা প্লেস করা হয়। তারপরে this minimize the risk of stock out and কি excess inventory, ঠিক আছে, মিনিমাইজ করে দেখি কি স্টক আউট অথবা এক্সেস তোর ইনভেন্টরি হওয়ার রিস্কটাকে কমায় ফেলে এটা।
নর্মালি পিরিয়ডিকে কি হয়, পিরিয়ডিকে আমরা বললাম যে পিরিয়ডিক যে যেটা ইনভেন্টরি সিস্টেমটা, ওখানে তোর 10 দিন পর পর তুই অর্ডার করতেছিস, তুই দেখতেছিস না ইনভেন্টরিতে কি প্রোডাক্ট কমে গেছে নাকি প্রোডাক্ট কি আছে, স্টক আউট আছে নাকি অলরেডি অনেক বেশি প্রোডাক্ট এমন সেলই করতে পারছ নাকি, বুঝতে পারছিস? আর ওই ক্ষেত্রে যখনই তুই কখনই কি করবি, এই যে তুই নিয়ে না বললি না যে এখানে 7 দিন পর পর আমরা কি করতেছি, অর্ডার প্লেস করতেছি, তাই না? মানে 5 দিন পর পর। এটা পিরিয়ডিক না, কেন পিরিয়ডিক না আমি তোর বলি। এখানে 5 দিন পর পর কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে কনস্ট্যান্ট কি, যে গ্রাফটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট হারে ডিক্রিজ হচ্ছে। তো 5 দিন পর পরে কি হচ্ছে, এক্ষেত্রে তোর 100 ইউনিট হিট করতেছে, দেখে আমরা কি 100 ইউনিট হিট করার সাথে সাথে অর্ডারটা প্লেস করতেছি। বাট কোনো কারণে যদি ধর তোর একদিন কি সেল কম হলো, তো হতে পারে 6 দিন পরে তোর 100 ইউনিট কি তুই মনে রাখলি যে 6 দিন পরে এসে দেখলি যে তোর ইনভেন্টরিতে 100 ইউনিট হিট করছে, তখন তুই 6 দিন পরে যাই এটা ইয়ে করবি, অর্ডারটা প্লেস করবি, বুঝতে পারছিস? এখানে বুঝার সাপেক্ষে আমরা কি করলাম, একটা কনস্ট্যান্ট রেট ধরে নিছি আর কি, বুঝতে পারছিস? যে প্রতিদিন 50 ইউনিট করে সেল হবে, কিন্তু প্র্যাকটিক্যাল যদি তুই দেখো, প্র্যাকটিক্যালি কি প্রতিদিন 50 ইউনিট সেল হবে? হবে, কোনোদিন বেশি কোনোদিন কম, আবার কোনোদিন একদম এক্সাক্ট 50 ইউনিটও হিট করতে পারে, তাই না? এরপর হচ্ছে যে আমরা তারপরে হচ্ছে যে নেক্সট ইনভেন্টরি কস্ট। আচ্ছা, ইনভেন্টরি কস্ট 4 ধরনের ইনভেন্টরি কস্ট দেখা যায়। একটা হচ্ছে যে পারচেজ কস্ট। পারচেজ কস্ট কোনটা? এই যে এগুলো বেসিক্যালি এমসিকিউতে বা ট্রু ফলস আসতে পারে, যে পারচেজ কস্ট কোনটা, যখন তোর একজন সাপ্লায়ার যে প্রোডাক্টটা পারচেজ করে এই সময় যে কস্টটা লাগে, ঠিক আছে, ওইটাকে পারচেজ কস্ট বলা যায়। আর পারচেজ কস্টের মধ্যে কি কি ইনক্লুড হয়, তোর প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের নিজস্ব প্রাইস, ঠিক আছে, প্লাস শিপিং কস্ট, এগুলো সব পারচেজ কস্টের ভিতরে ইনক্লুড করা হয়। ওকে, আর এই পারচেজ কস্টটাই হচ্ছে যে লার্জেস্ট ইনভেন্টরি কস্ট। ইনভেন্টরি সব থেকে বেশি হয়, যে 4টা কস্টের মধ্যে সব থেকে বেশি কস্ট হয়, যে লার্জেস্ট ইনভেন্টরি কস্ট হচ্ছে পারচেজ কস্ট। আর এরপরে হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট যদি আমরা দেখি, হোল্ডিং কস্ট হচ্ছে যে লেটস সাপোজ তুই যে পারচেজ করে আনছিস প্রোডাক্ট, লেটস সাপোজ একটা কোম্পানি এ 500 কটন, 500 টন কটন কি করলো, কটন তোর পারচেজ করছে। এখন এই 500 টন কটন তো কোম্পানির তার ইনভেন্টরিতে কি করতে হবে, হোল্ড করে রাখতে হবে, তাই না? কারণ একদিনে তো আর সে এই 500 টনকে ইউজ করতে পারবো না। এটা হয় সে ওভার দ্য মান্থ, না হলে ওভার দ্য উইক, না হলে সে কি ওভার দ্য ইয়ার ইউজ করবো। তো এই যে তোর 500 টন তুলা সে যে কিনলো, এটাকে তার কি করতেছে, ওভার দ্য মান্থ মেনটেন করে রাখতে হইতেছে। কারণ না হলে এটা যদি সে বাইরে ফালে রাখে, হতে পারে কি বৃষ্টির কারণে তুলা নষ্ট হয়ে যেতে পারে, অথবা অন্য কেউ লয়ে যেতে পারে। তো এই যে তাকে তার ইনভেন্টরিতে এটাকে কি করা লাগতেছে, হোল্ড করে রাখা লাগতেছে। এই হোল্ড করার জন্য পার টনে কি তার একটা খরচ আছে, এটাকে বলা থেকে হোল্ডিং কস্ট, আর কিছুই না। তো হোল্ডিং কস্ট বের করার একটা ফর্মুলা আছে। হোল্ডিং কস্ট বের করার একটা ফর্মুলা আছে, যে তোর টোটাল হোল্ডিং কস্ট ইকুয়াল টু কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 ইনটু হোল্ডিং, এই যে হোল্ডিং কস্ট পার ইউনিট হোল্ডিং কস্ট। এটা এইচ যেটা এটা পার ইউনিট হোল্ডিং কস্টের জন্য। তাহলে টোটাল হোল্ডিং কস্ট আমরা কিভাবে বের করতে পারি, কোয়ান্টিটি যেটা থাকবো ওটাকে 2 দিয়ে ভাগ করবি, মানে অ্যাভারেজ কোয়ান্টিটি আর কি বেসিক্যালি, ইনটু পার ইউনিট হোল্ড করতে যে কস্টটা লাগে ওইটা। ওকে, আর এরপরে কি আছে, এরপরে হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট হচ্ছে যে একটা কনস্ট্যান্ট কস্ট। এটা কি করে, এটা হচ্ছে যে প্রত্যেকবার অর্ডার প্লেস করার সময় এই অর্ডারিং কস্টটা তোর কি হয়, খরচ হয়, ঠিক আছে। এটা প্রত্যেক কোম্পানির জন্য সেম। যদি তুই ধর মাসে একবার অর্ডার করস অথবা মাসে 2বার অর্ডার করস, প্রত্যেকবার অর্ডারে তোর হয়তো 500 বা 600 ডলার করে কি হচ্ছে, খরচ হচ্ছে। তো এটাকে বলা হয় অর্ডারিং কস্ট। দাঁড়া একটা মিনিট, কলমটা চেঞ্জ করে। ওকে, তো আমরা যেটা বললাম, ধর আমার মাসে আমি 2বার অর্ডার করি, ঠিক আছে, 2বার অর্ডার করলাম, তাহলে একবার অর্ডার করতে আমার অর্ডারিং কস্ট হয় ধর $500, $500। তাহলে 2বার অর্ডার করলে আমার কত ডলার হবে, 1000, তাই না? এই অর্ডারিং কস্টটা ফিক্সড সব কোম্পানির জন্য। কোম্পানি এ, কোম্পানি বি হতে পারে, তাদের কি কোম্পানি এর যদি তোর পার অর্ডারে খরচ হয় কত, $1000, তাহলে প্রত্যেকবার যতবারই সে অর্ডার করবে মাসে, 2বার করতে পারে, 3বার করতে পারে, 5বার করতে পারে, প্রত্যেকবার এটা ফিক্সড একটা কন্টেন্ট ফিক্সড একটা অ্যামাউন্ট কি খরচ হবে তার। এই অর্ডারিং কস্টটা বের করা, টোটাল অর্ডারিং কস্ট তাহলে কিভাবে বের করা যায়, টোটাল অর্ডারিং কস্ট বের করার একটা ফর্মুলা আছে। টোটাল অর্ডারিং কস্ট বেসিক্যালি হচ্ছে যে ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি, ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু এস। এসটা কি, এই এসটা হচ্ছে যে পার অর্ডার প্লেস করতে যে কনস্ট্যান্ট কস্টটা আসে ওটা। ওকে, আর ডিমান্ড হচ্ছে যে কোম্পানির যে ডিমান্ড আর যে পরিমাণ কোয়ান্টিটি সে কি করতেছে, অর্ডার করতেছে। এরপর হচ্ছে যে আমরা আসি তোর শর্টেজ কস্ট। আছে শর্টেজ কস্ট কখন দেখা যায়, শর্টেজ কস্ট বেসিক্যালি এখানে দেখি যে ইনফরমেশন গুলো বলা আছে অলরেডি, যেগুলো বললাম। আর এটা ফিক্সড হয়ে যায়, অর্ডারিং কস্টটা ফিক্সড অলওয়েজ। আর শর্টেজ কস্টটা কি কখন হয়, এটা বেসিক্যালি যখন তোর ডিমান্ড বেশি থাকে সাপ্লাই থেকে, তখন শর্টেজ কস্টটা দেখা যায়। ঠিক আছে, ডিমান্ড তোর সাপ্লাই ছিল হয়তো 100 ইউনিট, বাট ডিমান্ড হচ্ছে ধর 110 ইউনিট, তাহলে এই যে 10 ইউনিট তো লস হচ্ছে, এটাকে শর্টেজ কস্ট বলা হয়ে থাকে। ওকে, এবার আমরা আসি এখানে দেখি যে এই যে ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। এই ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি বেসিক্যালি কি করে,
এটা আমাকে হেল্প করে টু ফাইন্ড আউট দ্য অপটিমাল অর্ডার কোয়ান্টিটি। যে একটা কোম্পানির আমরা একটা সিনারিও ধরে দিই, লেটস সাপোজ কোম্পানি এ কি করে মাসে পুরা মাসের তার ডিমান্ড হচ্ছে লেটস সাপোজ 300 ইউনিট। ওকে, 300 ইউনিট সে একবার অর্ডারে কি করে 300 ইউনিট প্লেস করে ফেলে, মানে এক অর্ডারেই 300 ইউনিট সে হোল্ড করে ফেলে। তার মানে তার উপর দা মান্থ কি করা লাগে, 300 ইউনিট মেইনটেনেন্স কস্ট আছে, ঠিক না? এরপরে হচ্ছে যে আরো অন্যান্য কস্ট গুলো কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এখন এই তোর ইউকিউ তোরে হেল্প করে ফাইন্ড আউট করতে যে অপটিমাল কত কোয়ান্টিটি তুই অর্ডার করতে পারবি। ঠিক আছে, করলে তোর কি সব থেকে কম অর্ডারিং কস্ট আসবে, সব থেকে কম হোল্ডিং কস্ট আসবে। ঠিক আছে, সো এই যে এটাই বলা হয়েছে যে মিনিমাইজ দ্য অর্ডারিং কস্ট এন্ড তারপরে হচ্ছে যে কি হোল্ডিং কস্ট। এন্ড এটা কি করে আনসার দেয় বেসিক্যালি হাউ মাচ টু অর্ডার, মানে তোর আসলে কতটুকু অর্ডার করা উচিত, একটা কোম্পানির কত পরিমাণ পার অর্ডারে কত পরিমাণ কোয়ান্টিটি অর্ডার করা উচিত, এটা আমাদের ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি কি করে থাকে, ডিটারমাইন করে থাকে। বাট নট আনসার কি হোয়েন টু অর্ডার, হোয়েন টু অর্ডার কি আনসার করে থাকে, হোয়েন টু আনসার আমার অর্ডার করে থাকে আর ও কিউ, তাই না? আর ও কিউ ছিল উপরে আমরা যে বের করছিলাম ওটা আর ও পি, রি অর্ডারিং পয়েন্ট। এটা হচ্ছে যে তোর আনসার দেয় কখন আসলে তোর অর্ডার করা লাগবে, আর আর ও কিউটা তোর কি করে থাকে আনসার দেয় যে কতটুকু অর্ডার করা উচিত। ওকে, এখানে দেখ আমরা ইউকিউ, এই যে ইউকিউ ক্যালকুলেট করতে হলে তোর কিছু কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হবে, যে কনস্ট্যান্ট ডিমান্ড থাকতে হবে, কনস্ট্যান্ট লিড টাইম থাকতে হবে, নো শর্টেজ, ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট। ওকে, এই কন্ডিশন গুলো কি তোর ইয়ে থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। যদি এগুলা তোর কনস্ট্যান্ট থাকে তাহলে তুই ইউকিউর মধ্যে পারফেক্ট একটা কি ক্যালকুলেশন পাবি। আর এগুলো যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কিন্তু ক্যালকুলেশনটা মিসম্যাচ হওয়ার পসিবিলিটি বেশি কি ক্যালকুলেশন গুলো মিসম্যাচই হয় তখন ওই ক্ষেত্রে। তো ইউকিউ কস্ট কম্পোনেন্ট আমরা হোল্ডিং কস্ট অলরেডি দেখলাম, যে হোল্ডিং কস্ট এই যে এভারেজ হোল্ডিং কস্ট কত Q/2 এবং টোটাল হোল্ডিং কস্ট Q/2 ইনটু H। ঠিক আছে, আর এটার কনস্ট্যান্ট যে এটা গ্রাফটা কিরকম, এটা গ্রাফটা হচ্ছে যে এই যে কনস্ট্যান্ট গ্রাফ একটা উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ আর কি। আর আমরা যদি ইয়ে দেখি তোর অর্ডারিং কস্টটা দেখি, ওই যে অর্ডারিং কস্ট ওভার দ্য মান্থ কি আস্তে আস্তে কমতে থাকে না, এই যে ওভার দ্য মান্থ কমতে থাকে। নাম্বার অফ অর্ডার্স, কতগুলো অর্ডার্স আমার একটা মাসে করা উচিত, এটা হচ্ছে যে এটা ফর্মুলাটা হচ্ছে কি D/Q। আর টোটাল অর্ডারিং কস্ট কি, এই যে D/Q ইনটু H। অলরেডি আমরা এগুলো সম্পর্কে দেখে আসছি। এখন দেখ আমরা অপটিমাল পয়েন্ট বেসিক্যালি কি টোটাল অর্ডারিং কস্ট বের করতে হবে, টোটাল ইনভেন্টরি কস্ট। তো টোটাল ইনভেন্টরি কস্টটাই তো আমরা কি অপটিমাল পয়েন্ট, টোটাল ইনভেন্টরি কস্ট থেকে আমরা কি আমাদের অপটিমাল পয়েন্টটা বের করতে পারি। দেখ কেমনে বের করি, তো টোটাল ইনভেন্টরি কস্ট আসলে কি টোটাল ইনভেন্টরি কস্ট ইকুয়াল টু যে টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল হোল্ডিং কস্ট। ওকে, এই দুইটার যোগফল বেসিক্যালি হচ্ছে যে টোটাল ইনভেন্টরি কস্ট। তো দেখ আমার টোটাল, আমরা যদি গ্রাফটা একটু ভালো করে দেখি, এই যে আমার টোটাল অর্ডারিং কস্ট কিরকম ছিল, এটা ছিল টোটাল হোল্ডিং কস্ট, এরকম একটা লিনিয়ার গ্রাফ ছিল না, টোটাল হোল্ডিং কস্ট টোটাল হোল্ডিং কস্ট না। আর এটা আমাদের কি ছিল, যে ইয়ার গ্রাফ টোটাল অর্ডারিং কস্ট এর হোল্ডিং কস্ট কিরকম ছিল, এই যে এরকম। তো এটা একটা নন লিনিয়ার গ্রাফ, যেটা হচ্ছে যে গ্রাফ মনে করলে যে ড্র করা লাগবে না, জাস্ট আমরা ওই যে অপটিমাল পয়েন্টটা বের করতে চাচ্ছি। তাহলে টোটাল অর্ডারিং কস্ট বেসিক্যালি কি, টোটাল অর্ডারিং কস্ট যদি আমরা এখান থেকে ডিজাইন করতে চাই, টোটাল অর্ডারিং কস্ট এই দুইটা যোগফল না, এই যে টোটাল হোল্ডিং কস্ট, এটা হচ্ছে আমার টোটাল হোল্ডিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, এটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল হোল্ডিং কস্ট। এই দুটো যোগ করলে, এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, আমরা আমাদের টোটাল ইনভেন্টরি কস্টটা পাবো। তাহলে টোটাল ইনভেন্টরি কস্টের গ্রাফটা দেখতে কিরকম হবে, যে গ্রাফটা দেখতে কিছুটা এমন হবে। ওকে, ইউ শেপের। এই যে টোটাল ইনভেন্টরি কস্ট দেখি, যে এই পয়েন্টটা, এই যে এখানে কি করলো টোটাল অর্ডারিং কস্ট আর আমার কি টোটাল হোল্ডিং কস্ট কি সেম, টোটাল হোল্ডিং কস্ট। এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি মিনিমাম পয়েন্ট, যেখানে তুই যদি এই পরিমাণ কোয়ান্টিটি অর্ডার করস, ঠিক আছে, যে এই পরিমাণ কোয়ান্টিটি থাকে, এখানে কিন্তু দেখছিস, এখানে কিন্তু আমার গ্রাফটা সব থেকে বেশি কার্ভ হয়েছে, দেখছিস, যে এই যে এটা হচ্ছে আমার কি কিউ নট মিনিমাম অর্ডারিং পয়েন্ট। এই যে এই পরিমাণ যদি তুই অর্ডার করস, তাহলে অ্যাজিউম করা না, দেখা যায় যে সব থেকে কম আমার হোল্ডিং কস্টটা থাকে এবং সব থেকে কম অর্ডারিং কস্টটা থাকে। বুঝতে পারছিস? তো এই পয়েন্টটাই, যে কোন পয়েন্টটা, যেখানে টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল হোল্ডিং কস্টটা সেম। তাহলে এখান থেকে দেখে যে টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা কি, টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা আমরা জানি Q/2, ঠিক আছে, টোটাল অর্ডারিং কস্ট। তাহলে Q/2, এটা হচ্ছে হোল্ডিং কস্টের ফর্মুলা, টোটাল হোল্ডিং কস্টের ফর্মুলা Q/2 ইনটু H ইকুয়াল টু, আর টোটাল অর্ডারিং কস্টের ইয়ে কথা ডিমান্ড বাই কোয়ান্টিটি ইনটু S, তাই না? এখান থেকে বেসিক্যালি আমরা এই যে কিউ এর উপর যে ভ্যালুটা বের করতে হবে, যেটা হবে এটা আমাদের ইও কিউ অথবা শুধু কিউ নট, মানে মিনিমাম কোয়ান্টিটি।
যেটা অর্ডার করলে আমার কি হবে, টোটাল হোল্ডিং কস্ট এবং টোটাল অর্ডারিং কস্ট কি হবে, সব থেকে লোয়েস্ট থাকবে। সেখান থেকে আমরা কিউ নটটা যদি বের করতে চাই তাহলে কিউ নটের ভ্যালু কত হবে, যে এটা আমাদের কিউ নট। ওকে, তো কিউ নট যদি আমরা এই যে এখানে ফর্মুলাটা ঠিক করে দেখি, কিউ নটটাকে এক পাশে করে আসি আর বাকি সবকে যদি অন্য পাশে লয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে ফর্মুলাটা দেখতে এরকম আর 2 ds ডিভাইডেড বাই h। তার মানে এটি হচ্ছে আমাদের কি অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটির ফর্মুলা। এখন যদি কোশ্চেন আসে এরকম, যে এখানে একটা কোশ্চেন আছে, এই যে টোটাল ইনভেন্টরি কস্ট, যেটা বললাম যে টোটাল ইনভেন্টরি কস্ট হচ্ছে টোটাল হোল্ডিং কস্ট প্লাস টোটাল অর্ডারিং কস্ট। আর এই যে যেখানে আমরা ফর্মুলা বসালাম, বসাইয়া দেন আমরা কি বের করলাম, আমরা আমাদের এই যে ইও কিউ ফর্মুলাটা বের করলাম, রুট ওভার 2ds ডিভাইডেড বাই h। এখন আমরা আসি একটা প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমের আগে আরেকটা জিনিস আছে, যে অর্ডারিং সাইকেল লেন্থ, একটা অর্ডার কত দিন পর পর করা উচিত, ঠিক আছে, এটা বের করা যায়। এটা বের করার সূত্র কি, এই যে অপটিমাল যে কোয়ান্টিটি তুই অর্ডার করবি, অপটিমাল কোয়ান্টিটি ডিভাইডেড বাই আগে যে ডিমান্ডটা ছিল ওই ডিমান্ড ইনটু ফ্রেমস ওয়ার্কিং ডে, মানে তোর কোম্পানি কতদিন চালু ছিল, ঠিক আছে, ওই মাসে। তো ওইটা বের করলে, ওটা দিয়ে গুণ করলে তুই কি করে পাবি, দুইটা অর্ডারের মাঝখানে এই যে ধর এই অর্ডার 1 এখানে প্লেস করলি আর এটা অর্ডার 2 প্লেস করলি, তাদের মাঝখানে বিটুইন যে টাইমটা, ওই টাইমটা বের করতে পারবে যে কতদিন সময় লাগতেছে। ওকে, তো এখানে একটা কোম্পানি দেখ এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা দেখলে আরো ভালো বুঝতে পারবি, যে একটা কোম্পানির অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে যে 10,000 ইয়ার্স, এন্ড তাদের কি দেওয়া আছে, যে অর্ডারিং কস্ট কত দেওয়া আছে, অর্ডারিং কস্ট, তার মানে আমার কি কি দেওয়া আছে, আমি একটু লিখে এই জিনিসগুলো, এই ম্যাথগুলো সলভ করে একটা সহজ হয়েছে, কি কি দেওয়া আছে কোশ্চেন পড়ার সাথে সাথে লিখে ফেলবে, তাহলে ইজিলি বুঝতে পারবি যে আমার কি কি ইনফরমেশন আছে আর কি কি বের করা লাগবে। আমরা এদিকে আসি। ওকে, আমার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে যে ডিমান্ড, দ্যাট মিনস ডিমান্ড দেওয়া আছে, ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে 10,000। ওকে, এন্ড দা অর্ডারিং কস্ট কত দেওয়া আছে, অর্ডারিং কস্ট আমরা কি দ্বারা ডিনোট করি বলতো, অর্ডারিং কস্টকে আমরা এস দ্বারা ডিনোট করি, তাই না। এই অর্ডারিং কস্ট কত দেওয়া আছে আমার $150। ওকে, এন্ড এটা কিন্তু ফিক্সড, এই যে অ্যানুয়ালি প্রত্যেকবার কি অর্ডার করতে হলে পার অর্ডারে আমার কত হয়ে যায়, পার অর্ডারে $150 করে খরচ করতে হতেছে। আর হোল্ডিং কস্টটা কত, যে পার অ্যানুয়াল হোল্ডিং কস্ট কত আসতেছে, পার ইউনিট হোল্ডিং কস্ট হচ্ছে যে $0.75। তাহলে আমার হোল্ডিং কস্টকে আমরা এইচ দ্বারা ডিনোট করতেছি, আর এইচ বেসিক্যালি কত, 0. আচ্ছা ডলারটা দিই, 0.75 পার ইউনিট। ওকে, পার ইউনিট হোল্ড করতে আমার এত ডলার কিছু খরচ হচ্ছে। এখন কি সাপ্লাই লিড টাইম কত আছে, লিড টাইম দেওয়া আছে আমার LD 7 days, তাই না। এরপর হচ্ছে যে কোম্পানি কতদিন চালু ছিল, কোম্পানি 365 দিন চালু ছিল বছরে, তাহলে কোম্পানি ওপেন ছিল, ওপেন ওয়ার্কিং ডে কি প্রিমস ওয়ার্কিং ডে হচ্ছে 365 দিন, ভালো কথা। এরপর হচ্ছে যে ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অথবা ইউকিউ। তো অপটিমাল অর্ডার কোয়ান্টিটি বের করতে বলছে, তো অপটিমাল অর্ডার কোয়ান্টিটি দ্যাট মিন্স আমরা জানি ইউকিউ বা কিউ নট ইকুয়াল টু কি, রুট ওভার 2ds ডিভাইডেড বাই h। তো 2ds কত, এই যে অলরেডি এখানে আমার d এর ভ্যালু আছে, h এর ভ্যালু আছে, h এর ভ্যালু আছে, ক্যালকুলেট করবি, ভ্যালু বসাবি, হয়ে যাচ্ছে। তাহলে 2 ইনটু 10k ইনটু এই যে h এর ভ্যালু কত 150 ডিভাইডেড বাই আমার কত 0.75, ক্যালকুলেট করলে যা আসে ওইটাই হবে যে আমাদের আনসার, দ্যাট মিন্স কত 2000 ইউনিট বাই ইয়ার্স। ওকে, ইউকিউ হয়ে গেল। এরপর কোশ্চেনটা কি, মিনিমাম টোটাল অ্যানুয়াল এন্ড ইনভেন্টরি কস্ট দ্বারা একটু, তাহলে আমরা পেয়ে যাই মিনিমাম টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট। তো মিনিমাম টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, এটার আরেকটা কথা বলা হয় বা আরেকটা টার্ম মানে কি, টোটাল ইনভেন্টরি কস্ট। তো টোটাল ইনভেন্টরি কস্ট আমরা জানি কি, মনে আছে একটু আগে বের করলাম, যে টোটাল ইনভেন্টরি কস্ট ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে যে টোটাল হোল্ডিং কস্ট প্লাস টোটাল অর্ডারিং কস্ট। তো টোটাল হোল্ডিং কস্টের ফর্মুলা একটু আগে লিখলাম, যে আমরা জানি কি টোটাল হোল্ডিং কস্ট হচ্ছে যে কত, আমাদের অ্যাভারেজ হোল্ডিং মানে অ্যাভারেজ কোয়ান্টিটি, তার মানে ডি বাই কোয়ান্টিটি বাই কিউ বাই 2, Q/2 ইনটু H প্লাস টোটাল অর্ডারিং কস্ট বেসিক্যালি কত, ডিমান্ড ডিভাইডেড বাই আমাদের কি, ডিমান্ড ডিভাইডেড বাই কত আসতেছে, ডিমান্ড ডিভাইডেড বাই ডিমান্ড না, কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড ইনটু S, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এখন দেখ কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে মিনিমাম যখন, তখন আমার বেসিক্যালি তাহলে কিউ কোনটা ইউজ করতে হবে, কিউ কি আমি এখানে যে ডিমান্ড 10,000 যেটা ওটা ইউজ করবো, মিনিমামের জন্য আমরা কিউ বের করছি না, মিনিমাম বেসিক্যালি কি কিউ যেটা ওটা কিউ অথবা কিউ নট কিউ। ওকে, এটাই তো আমার মিনিমাম অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটি, তাই না। সো অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটি আমরা কত বের করছি, 2k বা 2000। দ্যাট মিন্স এখানে আমার কি বসবে, এখানে বেসিক্যালি আমার এই যে কিউ নট বসবে, এখানে কিউ নট বসবে। ওকে, আমি ওনার ফর্মুলাটা একটু উল্টে লিখছি, আমি একটু দেখতে তো
ফর্মুলাটা হচ্ছে যে আমাদের ওইগুলো, হ্যাঁ ফর্মুলাটা আমরা উল্টা লিখছি, এই যে এখানে উল্টা লিখছি, এখানে এটা হবে যে ডিমান্ড উপরে হবে আর কোয়ান্টিটি নিচে হবে, এখানে ডিমান্ড উপরে হবে কোয়ান্টিটি নিচে হবে। ওকে, তো এবার দেখ ইউ নটের ভ্যালু তো আছে 2k, তো এখানে বসা 2k ডিভাইডেড বাই 2 ইনটু হোল্ডিং কস্ট, কত হোল্ডিং কস্ট, এই যে অলরেডি আমার হোল্ডিং কস্ট জানা আছে 0.75, ঠিক আছে। এরপরে হচ্ছে যে প্লাস আমাদের ডিমান্ড কত ছিল, ডিমান্ড এই যে আগে ডিমান্ড, ওকে ডিমান্ড কত 10k, 10k ডিভাইডেড বাই হোল্ডিং, এখন কত মিনিমাম কোয়ান্টিটি কত 2k ইনটু আমাদের এই পার অর্ডার খরচ কত, তাহলে $150, এই যে ইনটু $150। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যায় $1500 পার ইয়ার, যেহেতু আমার সবগুলো ইউনিট কিসে দেওয়া আছে, ইয়ারে দেওয়া আছে, তো পার ইয়ার এটাই, এটাই হচ্ছে যে আমাদের কি টোটাল ইনভেন্টরি কস্ট, এই যে টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট। ওকে, এরপর হচ্ছে যে ফাইন্ড দ্য অপটিমাল নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, দ্যাট মিন কি কতগুলো আমাদের অর্ডার করা উচিত। আমরা মনে আছে অর্ডার কতগুলো অর্ডার করা উচিত এটা বের করছিলাম, এই যে অপটিমাল নাম্বার অফ অর্ডারস বের করার ফর্মুলা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল ডিমান্ড ডিভাইডেড বাই অপটিমাল নাম্বার অফ কোয়ান্টিটি। অপটিমাল নাম্বার অফ কোয়ান্টিটি বেসিক্যালি কিউ, তাহলে ডিমান্ড ডিভাইডেড বাই, তাহলে ডিমান্ডের ভ্যালু কত, ডিমান্ড অলরেডি আমরা জানি যে 10k, আর আমরা জানি কিউ আমরা অলরেডি এই যে এতে বের করছিলাম যেটা কত 2k, দ্যাট মিন্স কি অপটিমাল নাম্বার অফ অর্ডারস বেসিক্যালি কত হবে 5টা, ঠিক আছে। ওকে, এন্ড ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য অর্ডার সাইকেল। তো অর্ডার সাইকেলের ফর্মুলা কি ছিল মনে আছে, অর্ডার সাইকেল, এই যে ফর্মুলা মনে রাখলে কিন্তু তোর ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের কোশ্চেন গুলো সলভ করার কোনো ব্যাপারই না। এই যে আমরা জানি কি অর্ডার সাইকেল ওসি ইকুয়াল টু হচ্ছে যে আমরা জানি অর্ডার সাইকেলের ফর্মুলাটা কি লিখছিলাম, optimal number of quantity divided by demand into frames working day, কতদিন ওয়ার্কিং করছিল সে 365 দিন। তাহলে আমাদের ইউ কিউ জানা আছে 2k, ডিমান্ড কত 10k ইনটু যদি 365 দিই তাহলে যেই আনসার আসে ওটা, তাহলে আমাদের আনসার কত আসে এটা 73 ডেজ। তার মানে কি 73 ডেজ পর পর কি হচ্ছে আমাদের এই যে দুইটা অর্ডারের মাঝখানে যে ডিফারেন্সটা ওটা কত 73 ডেজ। ওকে, এরপর হচ্ছে যে তোর ক্যালকুলেট দ্য রিঅর্ডার পয়েন্ট, আরওপির ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আরওপি আমরা অলরেডি জানি, আরওপির জন্য আমাদের কি কি লাগে, যে আরওপি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের কি কি লাগবে, তো ডিমান্ড পার ডে ডিমান্ড লাগবে, ডিমান্ড পার ডে। ওকে, এটার সাথে আমরা কি করবো, গুণ করবো কি আমাদের লিস্ট টাইম এলটি। ওকে, এলটি। এখন পার ডে ডিমান্ড কি আমার দেওয়া আছে, দেখি আমাদের যে ডিমান্ডটা দেওয়া আছে এটা হচ্ছে যে কি অ্যানুয়াল ডিমান্ড, তাই না, এই যে 10,000 এসে যে কি এই যে অ্যানুয়াল ডিমান্ড। তো অ্যানুয়াল ডিমান্ড এবং কোম্পানি কতদিন কাজ করে, এই যে 365 দিন, তাহলে আমরা এখান থেকে পার ডে ডিমান্ড বের করতে পারবো না, এই যে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই 365, তাহলে অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 10k ডিভাইডেড বাই 365 ইনটু আমাদের লিস্ট টাইম দেওয়া আছে অবশ্যই কোশ্চেনে, কত লিস্ট টাইম, এই যে 7 ডেজ, তাহলে 7 দিয়ে গুণ কর, এই যে 7 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো ওইটাই হবে আমাদের কি তো আরপি পয়েন্ট, তাহলে আরপি পয়েন্ট দেখা যাচ্ছে 171 আমাদের কত আসতেছে 781। ওকে, সো ইজি, এই জাস্ট যা আছে সবকিছু দেখা বাইর করবি আর ক্যালকুলেট করবি। তো এই যে 2000 ইউনিট, তারপরে এটা হচ্ছে 1500 পার ডে পার ইয়ার, আর এখানে কত যে 5 অর্ডার পার ইয়ার, আর এটা হচ্ছে 73 ডেজ, দুটো অর্ডারের মাঝখানে যে গ্যাপটা দিচ্ছে এটা হচ্ছে 73 ডেজ এর গ্যাপ, আর এখানে হচ্ছে যে আমাদের রিঅর্ডারিং পয়েন্ট হচ্ছে 191.781। এখন আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটা সেম দেখ, এই যে টোটাল আমার কি দেওয়া আছে, এই যে ডিমান্ড দেওয়া আছে 9600 এবং আমাদের আর কি দেওয়া আছে যে অ্যানুয়াল ক্যারিং কস্ট আছে। ক্যারিং কস্ট এটা বেসিক্যালি কি হোল্ডিং কস্টের অন্য একটা নাম হচ্ছে যে কি ক্যারিং কস্ট। ওকে, তো ক্যারিং কস্ট হচ্ছে 16 পার টায়ার, এন্ড অর্ডারিং কস্ট দেওয়া আছে যে 75 পার অর্ডার, আর তার প্রিন্স ওয়ার্ক করতেছে কি বছরে 288 দিন। সো এটা আবার ইউ ক্যালকুলেট করতে গেছে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার কতবার করা উচিত, ওই যে বেসিক্যালি আমাদের কি রিঅর্ডারিং টাইম, তো রিঅর্ডারিং টাইমটা বের করতে হবে। তো রিঅর্ডারিং টাইমের ফর্মুলাটা আমরা একটু আগে বের করছিলাম না, যেটা হচ্ছে কি ডিমান্ড ডিভাইডেড বাই ইও কিউ, এটা দিয়ে ক্যালকুলেট করে ডিমান্ড ডিভাইডেড বাই ইও কিউ না, তার একটু দেখে দাও ফর্মুলাগুলো। রিঅর্ডারিং টাইম এই যে নাম্বার অফ অর্ডারস, ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ওকে, সো এটা হচ্ছে আমার কি নাম্বার অফ অর্ডারস। এরপরে আর কি কি দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেনটা এই যে তারপরে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অর্ডার সাইকেলের লেন্থ কত হওয়া উচিত, তো ফর্মুলা বসাবি ক্যালকুলেট করবি, সব দেওয়া আছে। তারপরে হোয়াট ইজ দ্য টোটাল অ্যানুয়াল কস্ট, দ্যাট মিন্স কি বের করতে বলছে টোটাল ইনভেন্টরি কস্ট। ওকে, টোটাল অ্যানুয়াল কস্ট আর টোটাল ইনভেন্টরি কস্ট এই ক্ষেত্রে সেম,
যখন কি তোর কি দেওয়া থাকবে শুধু নর্মালি কোন ক্ষেত্রে তো ডিফারেন্ট একটু আছে, ওটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, একটা কোশ্চেন আছে ওটার মধ্যে দেখাবো যে কখন তোর টোটাল ইনভেন্টরি কস্ট আর টোটাল অ্যানুয়াল কস্ট ডিফারেন্ট হয়। নর্মালি কোশ্চেন এভাবে থাকলে টোটাল ইনভেন্টরি কস্ট আর টোটাল অ্যানুয়াল কস্ট সেম। ঠিক আছে, জাস্ট কি করবি টোটাল হোল্ডিং কস্ট আর টোটাল অর্ডারিং কস্ট দুটাকে যোগ করবি, তাহলে কি পেয়ে যাচ্ছিস আমরা টোটাল ইনভেন্টরি কস্ট বা টোটাল অ্যানুয়াল কস্টটা পেয়ে যাচ্ছি। সো এটা আর করলাম না, করা আছে দেখে নিস। আমরা পরের কোশ্চেনটা আসি। ওকে, হ্যাঁ এই কোশ্চেনটা দেখ সেম, জাস্ট একটু ট্রিকি, একটু ডিফারেন্ট করছে। কি করছে দেখ, আমার দেওয়া আছে কি ডিমান্ড দেওয়া আছে কত 3600। ওকে, এখন কি বলছে দেখ যে পার ইয়ার, সরি ক্যামেরা পার ইয়ার্স হচ্ছে যে কত আমার $180 মানে $180 ইচ। বলছে কি তোর 3600 ইউনিট তার কি লাগে ডিমান্ড লাগে পার ইয়ারে, এবং প্রতি ক্যামেরার খরচ হচ্ছে কত $180। ওকে, $180 হচ্ছে যে প্রতি ক্যামেরার খরচ। এখন বলছে কি অর্ডারিং কস্ট দেওয়া আছে, অর্ডারিং কস্ট ইজিলি বের করা যায়, ডিরেক্ট দেওয়া থাকে, যেটা হচ্ছে যে কত $50 পার অর্ডারে $50। এন্ড অ্যানুয়াল ক্যারিং কস্ট মানে আমার হোল্ডিং কস্টটা কত হয়, যে হোল্ডিং কস্ট হচ্ছে 20% অফ দ্য পারচেস কস্ট। তার মানে আমার কি দেওয়া আছে যে পার ক্যামেরা পারচেস কস্ট কত দেওয়া ছিল 180, তাহলে এই $180 বেসিক্যালি 20%, তাহলে এটা 20% দিয়ে গুণ করবি, তাহলে যে ভ্যালুটা পাবি, যে অ্যামাউন্টটা পাবি, ওইটা হচ্ছে আমার কি তোর তার হোল্ডিং কস্ট অথবা তোর ক্যারিং কস্ট। বুঝতে পারছিস? তো এটা কত 36 তো হোল্ডিং কস্ট এখানে কত 36। বুঝতে পারছিস? আর বাকি সব সেম। এই যে এখানে কি এবার ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি, তো ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি যে √2ds বাই h বসাবি। আর এখানে বলতে কি হোয়াট উইল বি দ্য টোটাল অ্যানুয়াল কস্ট বি ইফ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইজ অর্ডার্ড। ঠিক আছে, যদি ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি অর্ডার করা হয় তাহলে তোর অ্যানুয়াল কস্টটা বের করতে বলছে। তাহলে ওই যে টোটাল ইনভেন্টরি কস্ট প্লাস টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে হবে। তাহলে টোটাল ইনভেন্টরি কস্ট ইকুয়াল টু কি টোটাল হোল্ডিং কস্ট প্লাস টোটাল আমার কি অর্ডারিং কস্ট। তো টোটাল হোল্ডিং কস্টে এক্ষেত্রে কিন্তু আমার কোয়ান্টিটি এটা বসবে না, কোয়ান্টিটি তখন বসবে যে ইউকিউ যে ভ্যালুটা পাবে ওইটা, যেহেতু কি বলছে যে ইউকিউ কোয়ান্টিটি ইজ অর্ডার। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনটা আসি। এই কোশ্চেনটায় আমার কোনো কিছু নতুন আছে, এই যে বললাম না যে আমার টোটাল অ্যানুয়াল কস্ট আর টোটাল ইনভেন্টরি কস্ট আর সেম নরমালি, বাট একটা কোশ্চেনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ওই কোশ্চেনটা চেক করতে, এই কোশ্চেনটা দেখে আমরা এই কোশ্চেনে কি বলছে। তো পুরো কোশ্চেনটা পড়ি, সেখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমি একটু দেখাই দিই। এই যে আমাদের বলছে কি দ্য অ্যাভারেজ সেলস রেট হচ্ছে যে কত 18 ইউনিট পার উইক, তাই না? তার মানে পার উইকে আমরা কতগুলা ইউনিট সেল করি, 18টা ইউনিট সেল করি পার উইক। ওকে, এন্ড দ্য সাপ্লায়ার চার্জ 60 টাকা পার ইউনিট। ঠিক আছে, তার মানে পারচেস কস্ট দেওয়া আছে কত 60 টাকা। ওকে, পার ইউনিট পারচেস কস্ট হচ্ছে যে 60 টাকা। আর এরপরে দ্য কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, দ্যাট মিনস অর্ডারিং কস্ট কত দেওয়া আছে 45 পার অর্ডার। ওকে, এক কাজ করি এটা একটু করে দিই, আমরা একটু কোশ্চেনটা কাট করে নিয়ে আসি। দেখ আমাদের অ্যাভারেজ ইউনিট কত দেওয়া আছে, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা এগুলো আগে লিখবো। তাহলে অ্যাভারেজ ইউনিট হচ্ছে যে পার উইক কত 18 ইউনিট পার উইক। ওকে, এন্ড দেওয়া আছে কি যে পারচেস কস্ট 60 টাকা পার ইউনিট। ওকে, এন্ড এই যে দ্য কস্ট অফ প্লেস অ্যান অর্ডার কত, তার মানে আমাদের কি অর্ডারিং কস্টকে আমরা এস দ্বারা ডিনোট করি, কত দেওয়া আছে 40 টাকা পার অর্ডার। ঠিক আছে, 40 টাকা পার অর্ডার। এন্ড আমরা নেক্সট দেখি দ্য অ্যানুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে যে 25%। তো হোল্ডিং কস্ট হচ্ছে যে 25% অফ দ্য পারচেজ ইউনিট। তার মানে হোল্ডিং কস্ট এই যে আমার পারচেজ ইউনিট কত 60 টাকা, 60 টাকার কত পার্সেন্ট 25%। তাহলে 60 টাকা 25% বেসিক্যালি আমার কত আসবে, যদি আমরা ক্যালকুলেশনটা দেখি কত আসতেছে একটু দেখতে দিই আমার এটা 15 টাকা। ওকে, 15 টাকা হচ্ছে আমাদের কি হোল্ডিং কস্ট। এরপরে দেওয়া আছে কি দ্য মিউজিয়াম কতদিন চালু থাকে, যে 52 উইক পার ইয়ার। বছরে মিউজিয়াম তোর ওপেন থাকে মিউজিয়ামটা কতদিন 52 উইক পার ইয়ার।
ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে যে কারেন্টলি ম্যানেজমেন্ট অর্ডার কত ইউনিট, 390 ইউনিট পার অর্ডারে তারা, তার মানে কি অর্ডারিং ডিমান্ড এবং কোয়ান্টিটি এক্ষেত্রে সেম, যেহেতু তাদের কি পার অর্ডার, তারা এক অর্ডারে কতগুলো ইউনিট অর্ডার করতেছে, 390 ইউনিট। ওকে, 390 ইউনিট। এখন দেখ কোশ্চেন বের করতে বলছে কি, ডিটারমাইন দ্য ইওকিউ মানে ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি, দ্যাট মিনস অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটিটা বের করতে বলতেছে। তো আমরা যদি অপটিমাল অর্ডার কোয়ান্টিটিটা বের করি, এখন এই জায়গায় আসি, এই যে ফার্স্ট, তাহলে ই ও কিউ বেসিক্যালি আমরা জানি কি সূত্র হচ্ছে যে রুট ওভার 2ds ডিভাইডেড বাই হোয়াট, এইচ। আমি যদি ক্যালকুলেট করে বসাই, ডি এর ভ্যালু আছে, এইচ এর ভ্যালু আছে, তাহলে ডি আমার কত, এই যে ডিমান্ড আমরা জানি 350 না 390, 390। ওকে, তাহলে 2 ইন্টু 390 ইন্টু আমাদের এস কত, এই যে এস এর ভ্যালু হচ্ছে যে 45 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে যে 15। ওকে, ক্যালকুলেট করলে আমরা আমাদের ইও কিউটা পেয়ে যাবো। তো এখানে ইও কিউ এর ভ্যালু কত আসতেছে আমাদের ইও কিউ এর ভ্যালু হচ্ছে 75 ইউনিট, 75 ইউনিট। এখন নেক্সট কোশ্চেনটা বলছে কি, ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ফর দ্য কারেন্ট অর্ডার কত, যে 390, এটার জন্য অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট বের করতে বলছে। দ্যাট মিনস আমার অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, আমরা জানি কি অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট বা টোটাল ইনভেন্টরি কস্ট ইকুয়াল টু যে টোটাল ইনভেন্টরি কস্ট ইকুয়াল টু টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল হোল্ডিং কস্ট। তো টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলাটা কি, আমাদের কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড, নাকি ডিমান্ড উপরে থাকে হোল্ডিং কস্টের ক্ষেত্রে। তো ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু আমাদের কি অর্ডারিং কস্ট প্লাস হোল্ডিং কস্টের ক্ষেত্রে কোয়ান্টিটি উপরে দেয়, এভারেজ কোয়ান্টিটি আর কি, কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 ইনটু এইচ। ওকে, আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, আমার ডিমান্ড কত, এখন নিচে ডিমান্ডের ইউনিট কত, ডিমান্ড কিন্তু আমার 390। তো ডিমান্ড 390 এবং আমার কোয়ান্টিটি কত বলতো, কোয়ান্টিটি হচ্ছে যে আমাদের, আচ্ছা দেখ ডিমান্ড কি 390 হবে, একটু দেখতে দিই আমাকে। যেহেতু আমরা যে কি টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট বলছে না, অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট বলা আছে, বাট আমার ইউনিট গুলো কিছু দেওয়া আছে, যে আমি একবারই বলছিলাম যে বারবার চেক করবে যে আমার কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনের মানে ইয়েটা ইউনিটটা কিসে আসছিল, আর ইয়েতে সিনারিওতে ইউনিট কি দেওয়া ছিল। আমার সিনারিওতে ইউনিট দেওয়া ছিল উইকে, বাট আমরা যে কোশ্চেনে ইউনিট চাইছি ওটা ছিল অ্যানুয়াল মানে বছরে, তাই না? তার মানে আমার বছরে ডিমান্ড বের করতে হবে। তাহলে দেখ আমার পার উইকের ডিমান্ড আছে 18 ইউনিট। ওকে, ডিমান্ড আছে 18 ইউনিট পার উইকে। তাহলে আমার বছরে কতগুলো উইক, 52টা উইক। তার মানে আমাকে কি করতে হবে, ইয়ারলি ডিমান্ড বের করতে হবে। তাহলে ইয়ারলি ডিমান্ড বেসিক্যালি কত হবে, 18 ইন্টু 52। তাহলে ইয়ারলি ডিমান্ড 18 ইন্টু 52 দিলে আমরা কত পাচ্ছি, 18 কে যদি 52 দিয়ে গুণ দিই, তাহলে আমরা আমাদের ইয়ারলি ডিমান্ড পাচ্ছি 936 ইউনিট, 936 ইউনিট পার ইয়ার। ওকে, এই জায়গায় যাইয়া আমরা ভুল করছিলাম, এখানে ডিমান্ড আর কোয়ান্টিটি কি করে দিয়েছিলাম, সেম করে দিয়েছিলাম। এখন দেখ আমাদের কি দেখতে হবে, কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি ঠিক আছে, এবার ডিমান্ড আমার কত, তাহলে ডিমান্ড হচ্ছে যে ইয়ারলি যে ডিমান্ডটা আসতেছে, এই ডিমান্ডটা আমার কি হবে, চেঞ্জ হবে। ইয়ারলি ডিমান্ড হবে আমাদের কত, ডিমান্ড হচ্ছে যে 396 ইউনিট, 396 ক্যান করে দিচ্ছে আবার 936 ইউনিট। তার মানে আমরা কি করলাম, এক নাম্বারটা ভুল করছি। এক নাম্বারটা ইও কিউ বেসিক্যালি আমরা কি, যে ডিমান্ড লাগে না, সেই ডিমান্ডটা ইয়ারলি বসবে। তাহলে এখানে কত বসবে, এখানে আমাদের কত বসতেছে, এই যে 936 ইউনিট, 936। এর লাগে ক্যালকুলেশনটা উইয়ার্ড লাগতেছিল। এবার ঠিক মতো 75 ইউনিট আসতেছে, ক্যালকুলেশন ঠিক আছে, বাট আমরা মানে ইউনিট বসাতে ভুল করছি। ওকে, তো আমাদের ডিমান্ড আছে, এবার কোয়ান্টিটি আছে। এখন কোয়ান্টিটি দেওয়া আছে, সো আমরা কি করবো, এই যে টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে পারবো। তাহলে টোটাল ইনভেন্টরি কস্টের জন্য আমার এখন এই যে ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে যে 936 ডিভাইডেড বাই কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি যে কোশ্চেনে বলে দিছে 390, তো 390 প্লাস 390 ডিভাইডেড বাই 2
390 ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ এর ভ্যালু কত? আচ্ছা এখানে এইচ আছে ইন্টু এস, ওকে। আর এখানে এইচটা যদি আমরা বসাই, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে যে 15 টাকা, আর ওখানে হচ্ছে 45 টাকা। এটা হচ্ছে 45, এখানে 45 দিয়ে গুণ হবে, আর এখানে 15 দিয়ে গুণ হবে। জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের কত টোটাল ডিমান্ড, ঠিক আছে কিনা একটু দেখতে হট ইয়েস। তাহলে 30, দেখ এটা কেন ভ্যালুগুলো আমি বসাচ্ছি এটা পরে বলতেছি। 3033 টাকা পার ইয়ার, পার ইয়ার আমার এত টাকা কি হচ্ছে লাগতেছে যদি আমরা কি এই যে ইউনিট 390 রাখি। বাট ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ক্যালকুলেট করতে, বাট ইউজিং কি অর্ডারিং, হয় অর্ডারিং দ্য ইউকিউ, ঠিক আছে। ইউকিউ মানে কি অপটিমাল নাম্বার অফ কোয়ান্টিটি যখন অর্ডার করবি, তাহলে তখন অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট কত আসবে ওটা বের করতে বলছে, তাই না? সো অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট আমরা এখন বের করবো, এই যে এই পাশে বের করি। তাহলে অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, বাট এখন জাস্ট এই যে সেম জিনিসটাই, জাস্ট এখানে ইউকিউ এর ভ্যালুটা চেঞ্জ হবে। এই যে আগে কত ছিল 300, এই যে কিউ নট এর ভ্যালুটা চেঞ্জ হবে। এখন ছিল, আগে ছিল 390, এখন কত হবে? এখন আসবে 75, এই যে 75 ইউনিট আসবে, কারণ ইউকিউ এর ভ্যালু কত? 75 না? তো আমরা যদি বসাই, দেখি যে এখানে সেম ভ্যালুটা যদি এই সেম ফর্মুলাতে যদি ভ্যালুটা বসাই, আমরা কত পাবো আনসার? আমরা আনসার পাচ্ছি, দেখ কত আসতেছে এখানে 1100। তাহলে আমাদের টোটাল ইনভেন্টরি কস্ট বেসিক্যালি 1100 সামথিং আসে, 1124 আমার 10 টাকা আসে, ওকে। অপটিমাল যখন আমরা কি কোয়ান্টিটি অর্ডার করতেছি, তখন কিন্তু আমার নর্মাল যে কোয়ান্টিটি অর্ডার করছিলাম তার থেকে অনেক কমে যাচ্ছে, তাই না খরচটা? এখন আমরা আসি নেক্সট কোয়েশ্চেনটা। দেখ নেক্সট কোয়েশ্চেনে কি বের করতে বলছে, দ্য সাপ্লায়ার অফার দিচ্ছে 10% ডিসকাউন্ট, ঠিক আছে। তাকে 10% অফার ডিসকাউন্ট করতেছে যদি সে কি করে 500 ইউনিট এট এ টাইম কি করে অর্ডার করে। এখন তোরে ক্যালকুলেট করে বের করতে বলতেছে যে মানে কোম্পানির কি বা মিউজিয়ামের কি তোর এই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে তোর আনসারটা দিতে বলতেছে। তাহলে কখন বুঝলি যে আমরা কোম্পানির যে যে কি জানি সেলার বা সাপ্লায়ার যখন কি করতেছে, অফার করতেছে 10% পার ইউনিটের খরচ কত ছিল আমার? এই যে 60 টাকা না? তো এই 60 টাকার থেকে 10% অফ দিতেছে যদি সে 500 ইউনিট কি করে একসাথে অর্ডার করে, ওকে। এখন আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে টোটাল অ্যানুয়াল কস্টটা, যে আমার টোটাল অ্যানুয়াল কস্ট কি 60 ইউনিট পার, যখন আমরা 60 টাকা পার ইউনিট ধরে কিনতেছি তখন কি টোটাল অ্যানুয়াল কস্টটা বেশি, নাকি যখন আমরা 10% ডিসকাউন্ট নিয়ে তোর 60 টাকার 10% ডিসকাউন্ট মেবি 50 টাকা আসতেছে, তো 50 টাকা ধরে কি যখন কিনতেছি এতগুলা 500 ইউনিট, তখন কি আমার হবে কিনা, তখন কি আমার টোটাল অ্যানুয়াল কস্টটা বেশি কিনা। যে ক্ষেত্রে যদি কি হয় ডিসকাউন্টের ক্ষেত্রে বেশি হয় তাহলে আমার কি রিজেক্ট করা উচিত, বা ডিসকাউন্টের ক্ষেত্রে যদি নর্মাল থেকে কি হয় কম হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করা উচিত। তো আমরা এখন টোটাল অ্যানুয়াল কস্টটা বের করবো। দেখ টোটাল অ্যানুয়াল কস্টটা একটু উপরে দেখাই, তাহলে আমার কি আমরা জানি এবার দেখি এবার টোটাল অ্যানুয়াল কস্টটা কি হচ্ছে। টোটাল অ্যানুয়াল কস্ট এতক্ষণ তো আমরা জানি কি টোটাল অ্যানুয়াল কস্টটা কি ছিল, টোটাল ইনভেন্টরি কস্ট সমান ছিল। বাট যখন এই ডিসকাউন্টের কথাটা চলে আসবে তখন আমরা কি করতে হবে, এটার সাথে আমার পারচেজিং কস্টও অ্যাড করতে হবে, পারচেজ কস্ট অ্যাড করতে হবে। তাহলে টোটাল ইনভেন্টরি কস্ট, এখন আমরা কেস 1, এই যে কেস 1 হচ্ছে যে কি অফার যদি সে রিজেক্ট করে, ঠিক আছে, মানে নর্মালি সে যদি তার 390 ইউনিটে সে অর্ডার করে, তাহলে ওই ক্ষেত্রে তার টোটাল ইনভেন্টরি কস্ট কত আসে অ্যানুয়ালি, এটা বের করবো আমরা। তাহলে কেস 1 হচ্ছে যে আমাদের নর্মাল, ঠিক আছে। নর্মাল সে কি করলো 390 ইউনিটে কি করলো অর্ডার করলো। আচ্ছা 390 বলতে কি এক্ষেত্রে তো আমরা অপটিমাল অর্ডারের ক্ষেত্রে দেখবো। সো ওকে, কত আসতেছে অপটিমাল অর্ডারের ক্ষেত্রে, যদি অপটিমাল অর্ডারটা সে করে তাহলে তার নর্মালি অপটিমাল অর্ডার মানে কি তোর ইওকিউ ইউজ করতেছে এই ক্ষেত্রে ইওকিউ। আমার টোটাল ইনভেন্টরি কস্ট কত বলতো? টোটাল ইনভেন্টরি কস্ট আমরা একটু আগে বের করলাম অপটিমাল অর্ডারের জন্য, যে এই যে কই গেল অপটিমাল অর্ডারের জন্য টোটাল ইনভেন্টরি কস্টের ভ্যালু হচ্ছে যে এত 1124 দশমিক সামথিং, তো 1124 লিখি আমরা 1124 টাকা প্লাস পারচেজ কস্টটা বেসিক্যালি কত হবে। তো যখন সে কি করতেছে, যখন সে মনে করি যে অপটিমাল কোয়ান্টিটি অর্ডার করতেছে তখন তার পার ইউনিট খরচ হচ্ছে কত 60 টাকা না? এই যে পার ইউনিট খরচ হচ্ছে 60 টাকা, এই যে 60 ইনটু টোটাল কত ইউনিট সে কি করতেছে মানে পারচেজ করতেছে টোটাল অ্যানুয়ালি সে বছরে কতগুলো ইউনিট পারচেজ করতেছে, যে আমরা একটু আগে বের করলাম যে ডিমান্ড কত, যে 936, তাই না? তো 936 দিয়ে গুণ করলে পারচেজ কস্টটা পাওয়া যাবে 936। এখন যদি আমরা ক্যালকুলেট করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে যে কত আমাদের 57,284, 57,284, ওকে 57,284।
এখন দেখ এটা ছিল কেস 1, এক্ষেত্রে তার টোটাল অ্যানুয়াল কস্ট কত আসতেছে, যে এত পরিমাণ টাকা আসতেছে। ওকে, এখন আমরা আসি কেস 2 তে দেখি। কেস 2 আমরা বলছিলাম যে কি আমাদের কেস 2 হবে কি, কেস 2 হচ্ছে যে যদি কি হয় 50 সে 10% ডিসকাউন্ট একসেপ্ট করে, তাহলে তার টোটাল অ্যানুয়াল কস্টটা কত আসবে। তাহলে 10% যদি একসেপ্ট করে, ওই ক্ষেত্রে তার পার অর্ডারে বা পার ইউনিট পারচেস কস্ট কত আসতেছে, পারচেস কস্ট 10% অফ হবে। দ্যাট মিনস 60% এর 60 যে অ্যামাউন্টটা ছিল এটার 10% অফ হবে। তাহলে 60 ইন্টু 10% অফ, তো 10% অফ দিলে আমরা কত পাচ্ছি, তো 60 10% অফ বেসিক্যালি আমাদের 54 টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেট কিভাবে করবি, বেসিক্যালি 60 10% অফ, তাই না? তো পার ইউনিট পারচেস করতে 60 টাকা আসে, এটা থেকে 60 এর 10% বাদ দেবে। ওকে, 10%, তো 60 এর 10% কত আসে, 60 মাইনাস 60 এর 10% হচ্ছে আমাদের 6 টাকা। দ্যাট মিনস কত টাকা পার ইউনিট পারচেস করতে পারবো, যদি সে 10% অফে কিনে তাহলে 54 টাকা দিয়ে। ওকে, এখন আমাকে বের করতে হবে কি তার টোটাল অর্ডারিং কস্ট, এই 54 টাকার উপরে ডিপেন্ড করে। ওকে, তো আমরা কিভাবে বের করতে পারি টোটাল অ্যানুয়াল অর্ডারিং কস্টটা। ওকে, শুরু করি। তাহলে আমাদের কত আসতেছে, টোটাল অ্যানুয়াল কস্ট ইকুয়াল টু আমরা জানি টোটাল ইনভেন্টরি কস্ট প্লাস পারচেস কস্ট। ওকে, সো টোটাল ইনভেন্টরি কস্ট কত, টোটাল ইনভেন্টরি কস্ট এই ক্ষেত্রে যেহেতু আমরা অপটিমাল ইনভেন্টরিটা কি করতেছি না, মানে অর্ডার করতেছি না, জাস্ট নর্মালি আগে যত 390 ইউনিট ছিল ওই 390 ইউনিটই অর্ডার করতেছি, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইনভেন্টরি কস্ট কত ছিল, 330 3033, তাই না? তো 3033 আমরা রাখতেছি, সামথিং দশমিক আসে, তো দশমিকটা আমরা ক্যালকুলেশনের সুবিধাটা আপাতত অ্যাভয়েড করতেছি, তোরা পরীক্ষার খাতায় অবশ্যই ইউজ করবি। তো 333 হচ্ছে যে টোটাল ইনভেন্টরি কস্ট প্লাস পারচেস কস্ট। এখন কত, পারচেস কস্ট হচ্ছে যে 54 টাকা, আর কত ইউনিট তাকে কস্ট করা লাগে, মানে কত ইউনিট সে পারচেস করবে ইয়ারলি, 936 ইউনিট, তাই না? তো এখন যদি আমি ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যে 54,000 সামথিং আসে। এখন বল, যখন আমরা অপটিমাল সলিউশন মানে অপটিমাল কোয়ান্টিটি অর্ডার করতেছিলাম তখন আসতেছে আমার 57,000 সামথিং। ওকে, আর যখন আমরা কি 10% অফে ওই যে আগের 390 ইউনিট সহকারে 500 ইউনিট কি করতেছি, অর্ডার করতেছি, এই ক্ষেত্রে আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলেছে যে কি টোটাল ইনভেন্টরি কস্টের ক্যালকুলেশনটা চেঞ্জ আসবে। কিভাবে চেঞ্জ আসতেছে, কারণ এখন তো আমার ইউনিট চেঞ্জ হয়ে গেছে, তাই না? ইউনিট কত, ইউনিট কিন্তু এখন 500 ইউনিট, তো 500 ইউনিটের জন্য টোটাল ইনভেন্টরি কস্ট আমাকে ক্যালকুলেট করা লাগবে। সো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা জানি কি টোটাল ইনভেন্টরি কস্ট বেসিক্যালি কি, টোটাল ইনভেন্টরি কস্ট হচ্ছে যে আমাদের টোটাল হোল্ডিং কস্ট প্লাস টোটাল অর্ডারিং কস্ট প্লাস পারচেস কস্ট। তো টোটাল হোল্ডিং কস্ট আমরা সূত্র জানি কি, টোটাল হোল্ডিং কস্ট হচ্ছে যে হোল্ড করতে যে কস্টটা ওটা আসে তোর ডিমান্ড বা কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 into h plus তো ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু s, তাই না? এটার সাথে আমার কি পারচেস কস্টটা গুণ হবে। সো কোয়ান্টিটি এখন এই ক্ষেত্রে কত ইউনিট আমরা এখন অর্ডার করবো, 500 ইউনিট, তাই না? তো এখন 500 ডিভাইডেড বাই 2, ওকে, ইনটু আমাদের হোল্ডিং কস্ট কত, হোল্ডিং কস্ট হচ্ছে যে ওই যে পার ইউনিট হোল্ডিং কস্ট কোশ্চেনে দেওয়া ছিল, এই যে পার ইউনিট হোল্ডিং কস্ট হচ্ছে যে আমাদের 15 টাকা, এই যে 15 টাকা, তো 15 টাকা প্লাস ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ডিমান্ড আমার কত এই ক্ষেত্রে, ডিমান্ড হচ্ছে যে ইয়ারলি যেহেতু বের করতেছি তাহলে 936, ওকে, 936 ডিভাইডেড বাই কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি 500, এটার সাথে আমরা কি গুণ করবো, আমাদের পার অর্ডার কস্ট। ঠিক আছে, পার অর্ডার কস্ট কত, এই যে পার অর্ডার কস্ট 45 টাকা, 45 টাকা। তাহলে এটার সাথে আমরা পারচেস কস্ট ক্যালকুলেট করবো, তাহলে পারচেস কস্ট কত আসছে, আমার পারচেস কস্ট হচ্ছে যে 54 টাকা এখন পার ইউনিট, ইনটু কত ইউনিট আমরা পারচেস করতেছি, 936 ইউনিট পারচেস করতেছি। তাহলে আমার টোটাল যে অ্যামাউন্ট আসছে ওটাকে আমরা বললাম যে 54K সামথিং আসে, তো আমরা 54K লিখলাম। তো এই 54K আর এখানে কত আছে, এখানে আছে যে 57K, তাই না? এখন আমরা বল, আমরা যখন অপটিমাল সলিউশন অফার করতেছিলাম কেস 1 এ তখন আমার কত খরচ হচ্ছে, 57K, বাট যখন 500 ইউনিট কি 10% ডিসকাউন্টে আমরা অফার করে কি করতেছিলাম, পারচেস করতেছিলাম, তখন আমাদের টোটাল অ্যানুয়াল কস্ট কত আসছে, 54K। দ্যাট মিন্স আমার কোনটা ভালো, আমার কি অফারটা অ্যাকসেপ্ট করা উচিত নাকি তো রিজেক্ট করা উচিত, কোম্পানির কোনটা অ্যাকসেপ্ট করা উচিত? নর্মালি যদি সে অপটিমাল সলিউশনটা অর্ডার করে তাহলে 57K তার খরচ করা হচ্ছে বছরে, আর যদি সে 500 ইউনিট 10% অফে কিনে একসাথে তাহলে তার 54K কি খরচ হচ্ছে। দ্যাট মিনস কি আমরা বলতে পারছি যে টোটাল অ্যানুয়াল কস্ট উইদাউট অফার
উইদাউট অফার, তাহলে সাপোজ এটাকে আমরা উইদাউট অফার গ্রেটার দেন টোটাল অ্যানুয়াল কস্ট উইথ অফার, ঠিক আছে, উইদাউট অফার আর উইথ অফার। যদি গ্রেটার দেন হয় তাহলে আমরা কি করবো, একসেপ্ট করা উচিত। যেহেতু এখানে কি গ্রেটার দেন, এটা হচ্ছে 57K আর একটা হচ্ছে 54K, এই ক্ষেত্রে আমরা কি একসেপ্ট। ওকে, আর যদি কি হতো, যদি এই দুইটা লেস দেন হতো তাহলে রিজেক্ট করা উচিত। ওকে, এটাই ছিল কন্ডিশন, আর কিছু না। এরপরে আমরা আসি, এখানে সলিউশনটা দেওয়া আছে দেখে নিই আমরা। এই যে এই একটা ম্যাথ আছে, এটা দেখি। বলছে কি একটা আরএমজি বা রেডিমেড গার্মেন্টস, যেখানে তোর তাদের ইচ কোম্পানির যে যেটা ডিমান্ড ওটা হচ্ছে যে কত, 300 টন। ওকে, বাট কোম্পানি এ কি করে, দেখ সিনারিওটা ভালো করে দেখ। কি বলছে, কোম্পানি এ আমার পারচেস করতেছে কত, ইন্টায়ার যে ডিমান্ডটা ওটা মান্থলি একবারে কি করে ফেলতেছে, পারচেস করে ফেলতেছে। এই যে কোম্পানি এ ইন্টায়ার মান্থলি রিকোয়ারমেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য মান্থ ইন সিঙ্গেল অর্ডার, একটা সিঙ্গেল অর্ডারের মাধ্যমে কি করে ফেলতেছে, পারচেস করে ফেলতেছে। ওকে, আর কোম্পানি বি কি করতেছে, কোম্পানি বি 3টা ইকুয়াল অর্ডার করতেছে 100 টনের। ওকে, তার মানে কোম্পানি এ কি করতেছে, একটাই অর্ডার করতেছে, কোম্পানি এ একটাই অর্ডার করতেছে 300 টন একসাথে। আর কোম্পানি বি কি করতেছে, 3টা আলাদা আলাদা অর্ডার করতেছে, ঠিক আছে, তার মধ্যে তাকে 100 টন করে অর্ডার করতেছে, 100 × 3, দ্যাট মিনস তারও কি 300 টন ডিমান্ড। তো সে কি করতেছে, তার স্ট্র্যাটেজি হচ্ছে যে সে করতেছে না আমি একসাথে 3টা কি করবো না, অর্ডার করবো না, আমি ভেঙে ভেঙে অর্ডার করবো। ঠিক আছে, মাসে আমার 10 দিন পর আমি কি করতেছি, অর্ডারটা করতেছি। 100 টন যখন কি হবে, এই 100 টনের একটা সার্টেন অ্যামাউন্ট খরচ হওয়ার পরে আমি সেকেন্ড অর্ডারটা প্লেস করবো। এখন দেখি যে অর্ডারিং কস্ট পার অর্ডারে অর্ডারিং কস্ট কত দেওয়া আছে, এস দেওয়া আছে আমার $1000, আর হোল্ডিং কস্ট পার ইউনিট হোল্ড করতে আমার কত খরচ হচ্ছে, আমার $30। ওকে, এটা হচ্ছে আমার হোল্ডিং কস্ট। এখন বলছে কি ক্যালকুলেট টোটাল মান্থলি ইনভেন্টরি কস্ট ফর কোম্পানি। তাহলে টোটাল মান্থলি ইনভেন্টরি কস্ট ক্যালকুলেট করা যাবে না, ইজি। ওই যে ইওকিউ ইনভেন্টরি কস্ট আমার কত, এই যে ইনভেন্টরি কস্টের সূত্র কি, টোটাল ইনভেন্টরি কস্ট। এটা যেহেতু মান্থলি আর ইউনিট সবই কি দেওয়া আছে, মান্থলি দেওয়া আছে, সো আমার প্যারা নাই কোনো। আমরা জানি কি টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল হোল্ডিং কস্ট। তো টোটাল অর্ডারিং কস্ট আমার কত আসবে, এখানে ডিমান্ড ডিভাইডেড বাই আমাদের ডিমান্ড কত আছে, এই যে এখানে ডিমান্ড আর ইয়ে কি ডিমান্ড আমার কত, ডিমান্ড আমার 300 টন, এবং কোয়ান্টিটিও কত, ইউনিট কোয়ান্টিটি লাগতেছে এক মাসে 300 টনই লাগতেছে। তো দুইটাই সেম, ডিমান্ড আর কোয়ান্টিটি পরিমাণ সেম। আমরা টোটাল অর্ডারিং কস্ট আমরা জানি কি, টোটাল অর্ডারিং কস্ট হচ্ছে যে আমাদের ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু আমাদের কি এস, ঠিক আছে, পার অর্ডার যে পারচেজ করার খরচ, প্লাস হোল্ডিং কস্ট হচ্ছে যে কি অ্যাভারেজ কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি বাই 2 ইনটু এইচ। এখন দেখ আমরা যদি ক্যালকুলেট করি, এই যে এখানে কি, এই যে টোটাল কোম্পানি এর জন্য, তাহলে কোম্পানি এর ডিমান্ড কত, কোম্পানি এর ডিমান্ড হচ্ছে 300 টন। ওকে, ভালো কথা, ডিমান্ড হচ্ছে 300 টন, এবং সেই 300 টন কি একসাথে কি করে, যে এন্টায়ার মান্থলি রিকোয়ারমেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য মান্থ একসাথেই পারচেজ করে ফেলে, দ্যাট মিনস তার কোয়ান্টিটিও কত, 300। ওকে, ইনটু এস, তাহলে এস কত হবে, এস হচ্ছে যে আমাদের এই যে 1000 প্লাস এরপরে কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি যে মাত্র বের করলাম 300/2 ইনটু এইচ, এর ভ্যালু কত, 30। ক্যালকুলেট করলে আমরা কি পাবো, আমরা আমাদের কোম্পানি এ এর জন্য টোটাল মান্থলি ইনভেন্টরি পাই যাবো। বাট কোম্পানি বি এর জন্য, কোম্পানি বি এর কোয়ান্টিটি কত হবে বলতো, কোম্পানি বি কি করতেছে দেখ, এট এ টাইম তার 100 টন সে কি করতেছে, অর্ডার করতেছে, দ্যাট মিনস তার কোয়ান্টিটি 300 টনের জায়গায় কত হবে, 100 টন, শেষ, আর বাকি সব সেম। তো দেখ ক্যালকুলেট করা যাচ্ছে এখানে, এই যে আমার কোম্পানি 1, তো কোম্পানি 1 এর জন্য এই যে ডিমান্ড আর ইয়ে কি, তো ডিমান্ডও 300 টন এবং তার কোয়ান্টিটিও 300 টন, পার অর্ডারে সে 300 টনই কি করতেছে, অর্ডার করতেছে, এবং তার এস কত এবং এইচ কত সবই দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেট করবি টোটাল ইনভেন্টরি কস্ট। ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি, $5,000 পার মান্থ। ওকে, সিমিলার ভাবে যদি আমরা কোম্পানি 2 এর জন্য করি, কোম্পানি 2 এর শুধু কোন জায়গায় চেঞ্জ আসবে, এই যে কোয়ান্টিটির পরিমাণটা চেঞ্জ আসবে। এখানে 100 টন সে অর্ডার করতেছে, তো দেখ এই যে 100 টন যখন সে অর্ডার করতেছে, এই যে এখানে শুধু কোম্পানির ইয়েটা আসতেছে। সো ক্যালকুলেট করলাম তার কত আসতেছে, 4500 ইউনিট পার মান্থ। এখন দেখ থার্ড কোশ্চেনটা কি বলছে, এই যে আইডেন্টিফাই হুইচ কোম্পানি পারচেজিং স্ট্র্যাটেজি মোর কস্ট ইফেক্টিভ, কোনটা মোর কস্ট ইফেক্টিভ, যেটার কস্ট কম ওইটাই, তাই না। তো দেখা যাচ্ছে যে কি, এই যে টোটাল ইনভেন্টরি কস্ট কোম্পানি এ এর হচ্ছে যে 5500, আর কোম্পানি বি এর হচ্ছে যে 4500, দ্যাট মিনস অবশ্যই কোম্পানি বি এর কি পারচেজিং যে স্ট্র্যাটেজিটা ওটা কি কস্ট ইফেক্টিভ, এটাই বলা হয়েছে যে, এবং সে কত টাকা সেভ করতে পারতেছে, $1000 পার মান্থ সে সেভ করতে পারতেছে।
এবং পার ইয়ারলি যদি বলে তাহলে কত $12,000 সে কি করতে পারতেছে, সেভ করতে পারতেছে পার ইয়ারলি। এখন দেখ এই যে ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি ফর কটন, কটনের জন্য তোর ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটিটা বের করতে বলছে, মানে ইউকিউ। সো ইউকিউ একবার কোম্পানি এর জন্য বের করবি, একবার কোম্পানি বি এর জন্য বের করবি, ঠিক আছে, যেহেতু কোম্পানি দুইটা। তো দুইজনেরই কি আমরা ইউকিউ যদি বের করি, ইওকিউ দ্যাট মিনস অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটি, ঠিক আছে, কত পরিমাণ সে মানে অর্ডার করলে দুইটা কোম্পানিরই কি একটা বেস্ট সলিউশন আসবে। বেস্ট সলিউশনের জন্য আমরা জানি কি √2ds ডিভাইডেড বাই h। তো ডি কোম্পানির এর জন্য ডিমান্ড কত 300, আর কোম্পানি এ এর ডিমান্ড কত, এটারও কত 300। আই গেস দুইটারই সেম আসার কথা, দেখি সেম আসে কিনা। সো দেখ এটার ডিমান্ড হচ্ছে যে 300, ওকে, এবং এরও কি হ্যাঁ দুজনেরই সেম আসবে, কারণ কি লেখা দুজনেরই ডিমান্ড সেম, দুজনেরই 300, আর দুজনের এই যে এস আর এইচ দুইটাই সেম। তো দুজনেরই কি এই যে অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটি কত 141.421 টনস, মানে পার পার অর্ডারে যদি তারা এত টন করে কি করে অর্ডার করে, তাহলে তারা সব থেকে লোয়েস্ট কি লাগবে খরচ লাগবে, যেখানে হচ্ছে যেহেতু কি অর্ডারিং কস্ট সব থেকে কম থাকবে এবং হোল্ডিং কস্টটা সব থেকে কম থাকবে। এখন এই যে দেখ এটার উপর ডিপেন্ড করে তোর এই থার্ড কোশ্চেনের আনসারটা দিতে বলছে, মানে লাস্ট কোশ্চেনটা বলছি যে বেসড অন ইকোনমিক অর্ডার ইওকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির রেজাল্টের উপরে বেস করে সাজেস্ট এ বেটার পারচেসিং পলিসি, একটা বেটার পারচেসিং পলিসি তাদেরকে কি করতে বলছে, সাজেস্ট করতে বলছে। দ্যাট মিনস তারা মান্থলি আসলে কতবার অর্ডার করা উচিত, ঠিক আছে, এইটা আসলে সাজেস্ট করতে বলছে দুইটা কোম্পানিকে, ঠিক আছে। যে আমরা জানি কি মান্থলি অর্ডার পার অর্ডার কিভাবে ক্যালকুলেট করি, এই যে মান্থলি অর্ডার যেটা এটা বেসিক্যালি ডিমান্ড, এই যে ইওকিউ, ঠিক আছে, পার অর্ডার মানে এক মাসে কতগুলো অর্ডার করা উচিত, এটা ইউকিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু কি তোর কোম্পানি কতদিন কি ছিল না, জাস্ট এটা ইনটু এটা তো হচ্ছে যে কি অর্ডারিং সাইকেল তো আর আমাদের বলি না পার অর্ডার, ঠিক আছে, এক মাসে কতগুলো অর্ডার করা উচিত, তাহলে ইউকিউ ডিভাইডেড বাই কিউ বল, এই যে আচ্ছা সরি উল্টা বলছি আমি, ডিমান্ড ডিভাইডেড বাই ইউকিউ। তো ডিমান্ড ডিভাইডেড বাই ইউকিউ করলে আমরা কি পাচ্ছি, যে পার মান্থ তার কতগুলো অর্ডার করা উচিত, 2.12 পরিমাণ অর্ডার করা উচিত, ওকে। তো যদি পার মান্থে দুইটা কোম্পানি এই পরিমাণ অর্ডার করে, তাহলে দুজনেরই কি তোর এই যে বেটার তারপরে তাদের কি ওই ক্ষেত্রে মিনিমাইজ টোটাল ইনভেন্টরি কস্ট আসবে এবং ব্যালেন্স অর্ডারিং এবং হোল্ডিং কস্ট হবে, ওকে, মানে ব্যালেন্স বলতে দুইটাই কি সমান থাকবে আর কি, অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট ওই ক্ষেত্রে সব দুজনের কি সমান থাকবে। এখন এখানে সেম আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটা সলভ করিস। আমি যেটাতে আসতেছি এটা হচ্ছে যে লাস্ট একটা কোশ্চেন আছে এই চ্যাপ্টারের, এই যে এই কোশ্চেনটা, এখানে বিশাল একটা কেস স্টাডি আছে, এই কেস স্টাডি করিস যখন মন চাইবো। কোশ্চেন কিন্তু এরকমই আসবো, কারণ গতবার নাকি অনেক বড় বড় কোশ্চেন আসতে পুরো পুরোপুরি শেষ করতে পারেনি, ওকে। তো এটা প্র্যাকটিস কোশ্চেন ছিল আমাদের প্র্যাকটিস শিটে। তো এখানে এই যে এই পুরো সিনারিওটা আসলে কোনো কামেরই না, আমি পড়ে দেখছিলাম, জাস্ট এই যে মেইন ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই যে লাস্ট প্যারাটা বলা আছে কি, দেখে যে এনুয়াল ডিমান্ড দেওয়া আছে কত 3000 কেজি পার ইউনিট, ওকে, দ্যাট মিনস আমার ডিমান্ড যেটা দেওয়া আছে এটা এনুয়ালি দেওয়া আছে 3K, ওকে, 3 কেজি 3000 কেজি পার মান্থ, ওকে। এবং কস্ট অফ ওয়ান ইউনিট বা একটা ইউনিটের কস্ট কত 60 টাকা, তার মানে পারচেজিং কস্ট আমার কত আছে 60 টাকা, ওকে। According to the company current forecasting model, company make one order, এই যে কথা one order in a month, এক মাসে কত অর্ডার করে থাকে, অর্ডার প্লেস করে মাত্র একটা, ওকে। এন্ড তারপরে অর্ডারিং কস্ট কত, যে অর্ডারিং কস্ট আছে 20,000 টাকা, অর্ডারিং কস্ট আমার কি এটা ফিক্সড, পার অর্ডারে তাকে 20,000 টাকা কি করতে হবে, অর্ডার মানে দিতে হবে, ওকে, এটা অর্ডারিং কস্ট। এন্ড এই যে লাস্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে যে কি এই যে ওয়ার হাউস কস্ট, যেটা হচ্ছে যে তোর হোল্ডিং কস্ট আর কি, হোল্ডিং কস্ট কি 30 টাকা পার স্টোর, ঠিক আছে, তার মানে এজ দেওয়া আছে হোল্ডিং কস্ট কত 30 টাকা। এখন বলছে কি তারপরে স্টোর পার 1 কেজি এবং এরপরে কি শেষ, মোটামুটি আমার ইনফরমেশন নেওয়া শেষ। তাহলে আমি একটু লিখি যে আমার কি কি দেওয়া আছে এখানে, ডিমান্ড দেওয়া আছে, তারপরে পারচেস করতে দেওয়া আছে, তারপরে অর্ডারিং কি ওপি দ্বারা কি বোঝাচ্ছি আমরা, আচ্ছা কতগুলো অর্ডার করছে সে, একটাই অর্ডার করতেছে, একসাথে সবগুলো কি করতেছে ডিমান্ড চেঞ্জ নিচ্ছে। আর এরপরে এই হচ্ছে যে আমাদের কি দাঁড়া কোশ্চেনটা পরিষ্কার করি আগে। দেখ কি কি দেওয়া আছে আমার, আমরা বলতেছি আমাদের দেওয়া আছে
এই যে ফার্স্টে ডিমান্ড দেওয়া আছে, ডিমান্ড কত 3000 কেজি পার মান্থ, ওকে। অ্যান্ড তারপরে দ্য কস্ট অফ 1 ইউনিট হচ্ছে যে 60 টাকা পার কেজি, তার মানে তো পারচেস কস্ট হচ্ছে যে 60 টাকা পার কেজি। অ্যান্ড কি দেওয়া আছে, কোম্পানি অর্ডার করে থাকে, তার মানে হচ্ছে যে পার মান্থ অর্ডার করে কয়টা, অর্ডার করে একটা। এবং এন্ড দ্য অর্ডারিং কস্ট কত দেওয়া আছে, অর্ডারিং কস্ট হচ্ছে আমাদের এস 20K। আর আমাদের লাস্ট কি দেওয়া আছে, তোর হোল্ডিং কস্ট দেওয়া আছে, হোল্ডিং কস্ট হচ্ছে যে আমাদের 30 টাকা, ওকে। এখন দেখ সাজেস্ট দ্য লট সাইজ at which the HR sheet should be purchased that will make the total inventory cost minimum. That means আমাকে কি বের করতে বলছে, আমাকে EOQ বের করতে বলতেছে, কারণ অপটিমাল অর্ডারিং কোয়ান্টিটি যেটা, ওইটাই তো কি সব থেকে লোয়েস্ট কি করবে, ইনভেন্টরি কস্ট আনবে, তাই না? কারণ ওই ক্ষেত্রে আমার পারচেস কস্ট এবং হোল্ডিং কস্ট, সরি পারচেস কস্ট না, হোল্ডিং কস্ট এবং আরেকটা কি ছিল অর্ডারিং কস্ট, দুইটাই কি মিনিমাম। সো দুইটাই মিনিমাম, বেসিক্যালি ওই দুইটার থ্রুতেই তো আমরা কি তো টোটাল ইনভেন্টরি কস্টটা ক্যালকুলেট করি, তাই না? সো এইভাবে আমরা কি যদি ইওকিউ বের করে দেন টোটাল ইনভেন্টরি কস্টটা বের করি, তাহলে আমাদের কি এই যে মিনিমাম কি আসবে, তোর টোটাল ইনভেন্টরি কস্ট আসবে। সো আমরা এখানে ইওকিউ এখন ক্যালকুলেট করি, বের করতে বলছে বেসিক্যালি ইওকিউ। তাহলে আমরা জানি ইওকিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 2ds ডিভাইডেড বাই h। তাহলে ক্যালকুলেট কর, এই যে আমার সবই দেওয়া আছে, ডিমান্ড দেওয়া আছে, এই যে এস আছে, এইচ আছে, ক্যালকুলেট করলে আমরা আমাদের কি পেয়ে যাবো, আমরা আমাদের আউটপুটে পেয়ে যাচ্ছি। কত আসতেছে তার একটু দেখি আমি, আমাদের আউটপুট আসতেছে ওই গেল কোশ্চেনটা, আচ্ছা এটা নাই নোটে, ওকে। সো আমার কাছে যে নোটটা আছে ওটা দেন, ক্যালকুলেট করে তাহলে কত আসতেছে, রুট ওভার 2ds 2 ইন্টু ডিমান্ডের ভ্যালু কত, ডিমান্ড হচ্ছে আমাদের 3000 ইন্টু এস হচ্ছে আমাদের 20K ডিভাইডেড বাই 30। তাহলে আমরা ক্যালকুলেট যদি করি কত আসতেছে, তারা একটু এখানে দেখি, আমাদের আসতেছে এই যে 2000, ওকে। 2000 ইউনিট যদি আমরা অর্ডার করি, এটা আমাদের অপটিমাল অর্ডার 2000 ইউনিট মানে এখানে ইউনিটের কত কেজি আর কি, ওকে। সো আমাদের 2000 কেজি যদি আমরা অর্ডার করি, এটা আমাদের কি সব থেকে লোয়েস্ট কস্ট দিবে, মানে লোয়েস্ট ইনভেন্টরি কস্ট আসবে। এবারে হাউ মাচ মানি দ্য কোম্পানি ক্যান সেভ বাই পারচেজিং স্টিল এট এ নিউ লট সাইজ। তার মানে কি বলছে দেখছো, যদি নিউ লট সাইজ সে পারচেজ করে তাহলে কতটুক মানি সে সেভ করতে পারবে। দ্যাট মিনস আমাকে কি করতে হবে, আগে পুরান যে লট সাইজটা ছিল, পুরান লট সাইজটা কত ছিল এট এ টাইম, সে কত, ওই যে তার ডিমান্ড যেটা ছিল ওইটাই কি করতে পারচেজ করতে, তাই না? দ্যাট মিনস কেস 1, আমরা যদি কেস 1 দেখি, এটা আমাদের কেস 1, এই যে কেস 1 এ তার ডিমান্ড আর কোয়ান্টিটি কি ছিল, সেম ছিল। কারণ কি লেখা, তারা একসাথে কি করতে, যে একটাই অর্ডার করতো, একটা অর্ডারের ভিতরেই সে সব কি করে নিত, কোয়ান্টিটি গ্র্যাব করে ফেলতো। আমাদের ডিমান্ড আর কোয়ান্টিটি দুইটাই কি এক্ষেত্রে 3000, তাই না? 3000 ফার্স্ট স্টেপ। এরপরে সেকেন্ড যখন কি করতেছে, এরপরে কি আর ইনফরমেশন বাকি সব সেম, ঠিক আছে। বাট যখন কেস 2 তে আসতেছি, কেস 2 তে আমরা অর্ডার করতেছি কয়টা, আমাদের ডিমান্ড হচ্ছে যে 3000, ওকে। বাট আমরা কোয়ান্টিটি কত পাচ্ছি, অপটিমাল কোয়ান্টিটি ইউজ করতেছি, কতগুলো অর্ডার করতেছি 2000, ওকে। তো এই যে একবার কি করতে হবে, এই যে ডিমান্ড আর কোয়ান্টিটির ভ্যালু 3 কে ধরে আমাকে টোটাল অর্ডারিং কস্ট বা টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে হবে। আর একবার কত, এই যে ডিমান্ড আর কোয়ান্টিটির ভ্যালু ডিফারেন্ট, এই যে একবার 3000 একবার 2000 ধরে কি করতে হবে, টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে হবে। তাহলে দেখ এখানে যদি আমরা টোটাল ইনভেন্টরি কস্ট বের করি, এই কেস 1 এর টোটাল ইনভেন্টরি কস্ট আমরা যদি বের করি, তাহলে টোটাল ইনভেন্টরি কস্ট বেসিক্যালি হবে কি ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইনটু এস প্লাস কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 ইনটু এইচ, তাই না? আমরা যদি ক্যালকুলেট করি ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি, ডিমান্ড আর কোয়ান্টিটি কি সেম, তাই না? 3K বাই 3K দ্যাট মিন্স 1, দ্যাট মিন্স এইচ কত 20000 প্লাস কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি হচ্ছে আমাদের 3K ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কত আসতেছে 1500 ইনটু 3000 তো ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি, একটু আমি ভ্যালুগুলো যদি দেখি, আমাদের এই যে 40 ইনিশিয়াল প্ল্যান এই যে 3000 বাই 2 ইনটু 30, 3000 বাই 3000 ইনটু 20000, তাহলে কত আসতেছে আমাদের 65000 টাকা। তো 65000 টাকা, এই যে 65000 টাকা। এরপরে দেখ এই যে এই প্ল্যানে, এবারে এই প্ল্যান যদি দেখি, এই প্ল্যানে যদি টোটাল ইনভেন্টরি কস্ট আমরা বের করি, তাহলে টোটাল ইনভেন্টরি কস্ট কত আসতেছে, টোটাল ইনভেন্টরি কস্ট এটা কিন্তু অ্যানুয়াল কস্টটা, ওকে। তো এবার কত আসছে, ডিমান্ড কত, যে ডিমান্ড হচ্ছে 3000, তো ওই সূত্রে সেম সূত্রতে বসাচ্ছি 3000 ডিভাইডেড বাই কোয়ান্টিটি কত 2000,
ইন্টু 20,000 এস এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট আসতেছে আগে, এরপর হচ্ছে যে 20,000 প্লাস আমরা যদি 3,000 উপরে কত, উপরে হচ্ছে যে এবার কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি কত 2,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 30 হোল্ডিং কস্টটা। তো এখানে যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, এই যে দেখ এটা ক্যালকুলেট করলে আমরা ভ্যালু পাচ্ছি এই যে 60,000, 60,000 টাকা। তো 60,000 টাকা, তাহলে কত টাকা আমরা সেভ করতে পারবো বলতো? এখানে দেখ 65,000 টাকা আসতেছে নর্মালি, বাট আমরা যখন অপটিমাল কোয়ান্টিটি অর্ডার করতেছি তখন কি 60 টাকা আসছে, মানে 60,000 টাকা আসতেছে। আগে ছিল 65,000, ঠিক আছে, 65,000 টাকা, আর এটা হচ্ছে কি 60,000 টাকা। তাহলে আমার কত টাকা সেভ হচ্ছে, 5,000 টাকা সেভ হচ্ছে। এটি চাইছে কোশ্চেনে, এই যে এই যে হাউ মাচ মানি দ্য কোম্পানি ক্যান সেভ বাই পারচেজিং দ্য স্টিল অ্যাট এ নিউ লট সাইজ, ঠিক আছে, মানিটাকে বের করতে বলছে। সো মানি আমরা কি বের করবো, আগে কত টাকা তার খরচ হতো, এখন কত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, ওইভাবে আমরা বের করতেছি। এরপরে যে ড্র দ্য ইনভেন্টরি সাইকেল ফর 4 মান্থ ইন বোথ কেস কারেন্ট লট সাইজ অ্যান্ড ইউকিউ। বোথ কেস মানে কি, বোথ কেস মানে কি, একটা হচ্ছে যে কি নর্মাল কেস, যে এই কেস 1, আর সেকেন্ড কেস কোনটা, সেকেন্ড কেস হচ্ছে যে অপটিমাল অফার, যখন অপটিমাল কোয়ান্টিটি যখন আমরা কি করতেছি ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। দোনো কেসে আমাকে কতবার ইনভেন্টরি সাইকেলটা ডিজাইন করতে বলছে। সো ইনভেন্টরি সাইকেল আমাকে ক্যালকুলেট করতে হবে। ইনভেন্টরি সাইকেল কি জানি, আমরা যখন ক্যালকুলেশন করতেছিলাম সূত্র কি ছিল মনে আছে, এই যে অর্ডারিং সাইকেলটা বের করতে হইতেছে। অর্ডারিং সাইকেল বেসিক্যালি কি কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড ইনটু কি ফ্রেম ওয়ার্কিং ডেজ। এখন এবার দেখ কোশ্চেন কি আমার কতদিন সেই কাজ করতেছিল বলা আছে, বাট আমার মান্থলি যে ইউনিট শব্দ আছে, ইউনিট যেগুলো দেওয়া আছে এগুলো সব কি মান্থলি ইউনিট দেওয়া আছে। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে কোম্পানি কি মাসে কোম্পানি মাসে 30 দিনে কি করতেছে, ওয়ার্ক করতেছে, ওয়ার্কিং ফ্রেমস ওয়ার্কিং ডেজ, মাসে সে 30 দিনে ওয়ার্ক করতেছে। ওকে, এটা আমরা অ্যাজিউম করে নিলাম ফার্স্টে। এরপরে আমরা জানি কি ফার্স্ট কেস, এই যে কেস 1, কেস 1 যদি আমরা ধরি, কেস 1 এ আমার কি ডিমান্ড কত, ডিমান্ড আর কোয়ান্টিটি দুইটা সেম, যেটা হচ্ছে 3K। এখন আমাকে বের করতে হবে, আমরা জানি কি অর্ডারিং সাইকেল, তো অর্ডারিং সাইকেল বেসিক্যালি কত, এই যে অর্ডারিং সাইকেল বেসিক্যালি হচ্ছে যে কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড, তাই না, কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড, ঠিক আছে, কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড ইনটু এই যে এটা ফ্রেমস ওয়ার্কিং ডেজ, তাহলে ফ্রেমস ওয়ার্কিং ডেজ। তাহলে আমার কত আসতেছে দেখ, যে এটা 3,000 তো কাটাকাটি যাইয়া এই যে ওয়ার্কিং ডেজটা থাকবে, তাহলে কত 3,000 ডিভাইডেড বাই 3,000 ইনটু ফ্রেমস ওয়ার্কিং ডেজ কত 30 ডেজ, ক্যালকুলেট করলে কত 30 ডেজ। দ্যাট মিন্স তার প্রত্যেক মাসে শুরুতেই কি হতে হবে, এখন দেখ মাসে তাকে কতবার কি করা লাগবে, প্রতি মাসে একবার করে করে অর্ডার প্লেস করা লাগতেছে। আমরা ক্যালকুলেশন করছিলাম এবং কোশ্চেন এটাই বলে দিছে যে সে মাসে একবারই কি করতেছে, যে প্রথমবার ইনিশিয়ালি একবারই অর্ডার প্লেস করতেছিল। বাট আমাকে যে এটা বের করতে বলছে, এটা কতদিনের জন্য বের করতে বলছে, এই যে ড্র দ্য ইনভেন্টরি সাইকেল 4 মান্থ, 4 মাসের জন্য বের করতে বলছে ইনভেন্টরি সাইকেলটা। তাহলে দেখ আমি ইনভেন্টরি সাইকেলটা যদি ড্র করি কিভাবে হচ্ছে, কিরকম দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে আমাদের ইনভেন্টরি, এদিকে হচ্ছে আমাদের কি মান্থ বা টাইম। তো লেটস সাপোজ এটা 10, এটা 20, এটা 30, এটা 40 দিন আর কি, ডে। ওকে, এই যে এখানে যে টাইমটা যাচ্ছে এটা ডে আকারে যাচ্ছে, ডে। এটা হচ্ছে যে 40 হলে 50, 60, 70, 80, আমরা 4 মাসে বসাবো, তাহলে কত 30, 3 × 12, 120 পর্যন্ত যেতে হবে, 80, 90, 110, 120। ওকে, তার মানে দেখে যে এই দুইটা অর্ডারের মাঝখানে তার ডিফারেন্স কত, 30 দিন, তাই না? তার মানে কি মাসের শুরুতে সব থেকে সাপোজ এটা আমরা ধরে নিলাম, এটা কত 3,000, এই যে এই কোয়ান্টিটিটা কত 3,000 কোম্পানির জন্য, তাই না? তাহলে মাসের শুরুতে 3,000 এবং এটা কি হতেছে 30 দিন পরে এসে কি শেষ হয়ে যাচ্ছে, আবার মাসের শুরুতে কি হলো, আবার হাইস্ট হচ্ছে, আবার এভাবে 60 পর্যন্ত যাবে, 60 পর্যন্ত আসবে এটা, এবং আবার মাসের শুরুতে আবার ওভার দ্য মান্থ আস্তে আস্তে কমতেছে, এই যে এভাবে 4 মাসটা দেখাতে বলছে। এই যে এভাবে আমরা 4 মাসটা দেখালাম, যদি আমার এখানে নিচের ইয়াগুলো দেখা যায় ভালো হয়নি, দেখে অতটা ভালো হয়নি। এই যে এটা পুরোটা 3,000। এবার কোম্পানি বি এর জন্য এখন আমরা তাহলে অর্ডারিং সাইকেলটা বের করবো, মানে কোম্পানি বি না, মানে কোম্পানি এ এর ওই যে অপটিমাল সলিউশনের জন্য অর্ডারিং সাইকেলটা বের করবো। তাহলে অপটিমাল সলিউশনের জন্য যদি বের করি তাকে তার অর্ডারিং সাইকেল কত হবে, তাহলে এই যে অপটিমাল সলিউশনের জন্য অর্ডারিং সাইকেল যেটা হচ্ছে কেস 2, তাহলে কেস 2 তে সে তার ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে 3,000, কিন্তু সে অর্ডার করতেছে কত, কোয়ান্টিটি কত পরিমাণ কোয়ান্টিটি অর্ডার করতেছে, 2,000। তাহলে আমরা যদি এটাকে এখন কি বসাই, অর্ডারিং সাইকেলটা বের করি, তাহলে অর্ডারিং সাইকেল আমরা জানি কি কোয়ান্টিটি ডিভাইডেড বাই ডিমান্ড ইনটু ফ্রেমস ওয়ার্কিং ডেজ, ফ্রেমস ওয়ার্কিং ডেজ। তাহলে কোয়ান্টিটি কত আসতেছে, কোয়ান্টিটি হচ্ছে আমাদের 2,000
ডিমান্ড কত আসতেছে, ডিমান্ড হচ্ছে আমাদের 3000 ইন্টু প্রিন্স ওয়ার্কিং ডেজ, কতদিন, 30 দিন সে কাজ করতেছে। যদি আমরা ক্যালকুলেট করি কতদিন আসবে, 20 দিন, 20 আসার কথা গেছে, কারণ 1.5 ইন্টু 30 20 দিন। ওকে, তাহলে এখন দেখ তাকে প্রত্যেক অর্ডার কতদিন পর পর করতে হবে, বেসিক্যালি 20 দিন পর পর করতে হবে। তাহলে দেখে যে আমরা সেম গ্রাফটা আবার নিচ্ছি, এই যে সেম গ্রাফটা নিচ্ছি, এইদিকে আমরা কি নিচে এসে যাই ডে, এদিকে কোয়ান্টিটি, এদিকে কোয়ান্টিটি, এদিকে ডেজ। ওকে, ডেজ, আর এটা হচ্ছে 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। তার মানে টোটাল 4 মাসের জন্য টোটাল তার কত পর্যন্ত যাবে, 120 পর্যন্ত, তাই না? 50, 60, 70, 80, 90, 110, 120, 4 মাসে 120 দিন না, 3 4 12, 120। এখন দেখ তার কোয়ান্টিটি কত, এই যে কোয়ান্টিটি সে কত পরিমাণ অর্ডার করে, পার অর্ডারে 2K কোয়ান্টিটি অর্ডার করে। দ্যাট মিন্স এখানে কত, এই যে লিস্ট আছে এটা 2K। ওকে, তো এখান থেকে কতদিন পর পর শেষ হয়েছে সাইকেলটা, দেখে যে 20 দিন পর পর শেষ হয়ে যাচ্ছে, আবার সে কি করলো, অর্ডার করলো। দ্যাট মিন্স 20 দিন পর পর সে অর্ডারটা করবে। এই যে 80, 90, 100, 100 করে গেল আমার। আচ্ছা লেটস সাপোজ ধর এটা 100, এই যে এটা ধর 100 ধরলাম, ঠিক আছে, মাঝখানে 90 আছে, আর এই যে 120। ওকে, এই যে এটা কত, 2K। তো এটি হচ্ছে যে তাদের কি তোর অর্ডারিং সাইকেলটা, এই যে এখানে অলরেডি করা আছে, দেখে নিস, এই যে এটা 2K, আর এটা কত 3K থেকে আসতেছে। আর এখানে কতগুলো স্পাইক দেখা যাচ্ছে, এই যে 1 2 3 4 4 স্পাইক দেখা যাচ্ছে, বাট এখানে কতগুলো স্পাইক, 6টা স্পাইক দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6টা। ওকে, কারণ 20 দিন পর পর সে অর্ডার করতেছে, আর 30 দিন পর পর অর্ডার করা লাগতেছে। তো এটাই ছিল এই কোশ্চেনে। বাট আরেকটা কি দিতে কি চাইছে, যে লাস্ট কোশ্চেনটা এই চ্যাপ্টারে বলছে কি ড্র ইফ দ্য লিড টাইম অফ দ্য সাপ্লায়ার ইজ 1 উইক, তাহলে হোয়াট উইল বি দ্য রিঅর্ডারিং পয়েন্ট। দ্যাট মিনস আরবি বের করতে বলছে। আরবি বের করা যাবে না, আরবির জন্য আমার কি লাগে, আমার পার ডে অর্ডার, পার ডে ডিমান্ড ইন্টু রিঅর্ডারিং পয়েন্ট, লিড টাইমটা লাগবে। সো লিড টাইম কত, লিড টাইম 7, এই যে 1 উইক দেওয়া আছে। পার ডে ডিমান্ড, আমার যে ডিমান্ডটা দেওয়া আছে, ডিমান্ড গুলো কিসে দেওয়া আছে, এই যে 3000, এই যে 3000 কেজি পার মান্থ, তাই না? তো ডিমান্ড যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে মাসে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ডিমান্ড পার ডেতে আনবো। তাহলে 3000 ডিভাইডেড বাই কত, 30। আমি ধরে নিয়েছিলাম যে 30 দিন সে মাসে কি করতেছে, ওয়ার্ক করতেছে। সো লিড টাইম কত, লিড টাইম হচ্ছে পার উইক, তার মানে এই যে 1 উইক, দ্যাট মিনস 7 ডেজ। ওকে, সো ক্যালকুলেট করলে আমার কত আসতেছে, 3030, ঠিক আছে, ইন্টু 7, কত আসতেছে, 700। তো দুটো ক্ষেত্রেই কিন্তু সেম। এই দেখ ডি নাম্বার, এই যে এটা লিড টাইম কত, 1 উইক, যেমন 60 ডেজ, আর ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে 3000 ডিভাইডেড বাই 30। তো এখানে কত, 100 কেজি পার ডে। দ্যাট মিনস আমরা যদি লিড টাইম বের করি তাহলে কত আসতেছে, 700 কেজি পার ডে। আর যদি অপটিমাল প্ল্যানের ক্ষেত্রে খেয়াল করো, অপটিমাল প্ল্যানও সেম। এই দেখ অপটিমাল প্ল্যানেও আমার কত, 1 উইক, আর ডিমান্ড কত আসতেছে, ডিমান্ড হচ্ছে যে আমাদের পার ডেতে হচ্ছে যে 2000, এবং আমার কত, এই যে কতদিন পর পর তাকে অর্ডার করা লাগতেছে, 20 দিন পর পর, তাই না? দ্যাটস ওয়াই আমাকে কি করে ক্যালকুলেট করলে আমরা এখানে 100 পাচ্ছি। উভয় ক্ষেত্রে কিন্তু আমরা কি, তো রিঅর্ডারিং পয়েন্টটা সেম, মানে 700 কেজি যখনই আসবে ইনভেন্টরি, যখনই 700 কেজি হিট করবে তখনই আমাকে রিঅর্ডারটা করতে হবে। ওকে, তো আমরা আসি, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ইজি, মানে